আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে প্যারেন্টিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে, আমি যদিও নিজে এখন প্যারেন্ট হইনি, আমার নিজের ছেলে মেয়ে নাই, তো এই বিষয়গুলো নিয়ে কাজ করার দেশে খুব অভাব, বা অনেকে এখন হয়তো কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। তো এই বিষয় নিয়ে কথাবার্তা বলা এবং সচেতনতা বৃদ্ধি করাটা আমার কাছে মনে হলো এটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় এবং জরুরি বিষয়। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ, আপনাদের খেদমতের জন্য আমি এই বিষয়ে টুকটাক কথাবার্তা বলি এবং রিসার্চ করার চেষ্টা করি। তো আজকে চেষ্টা করব যারা অভিভাবকরা এই লাইভে বা জুমে অ্যাটেন্ড করেছেন, এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং সামনে যাওয়ার জন্য, যে আপনাদের বাচ্চাদেরকে যদি এই গাইডলাইনে এবং এইভাবে লালন পালন করেন, বা এই বিষয়গুলো কিছু কিছু বিষয় যদি মাথায় রাখেন, তাহলে আশা করি আপনার বাচ্চারা ভবিষ্যতে তাদের বাচ্চাদেরকে আপনাদের কাহিনী খুব গর্বের সাথে শোনাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, সর্বপ্রথমে প্যারেন্টিং বোঝার আগে আমাদেরকে একটা বিষয় বোঝা খুবই জরুরি বিষয়। সেটা হচ্ছে সমুদ্রের মাঝখানে যখন শীত হয় তখন বরফ জমে। তো বরফ জমতে 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 একটা পর্যায়ে যখন এটা বরফের পাহাড় আকৃতি ধারণ করে, এটাকে সম্ভবত আইসবার্গ বলা হয়। আইসবার্গ মানে বরফের পাহাড়। তো এখানে প্যারেন্টিং এর সাথে আইসবার্গের সম্পর্কটা কি? খুবই আহ সুন্দর একটা সম্পর্ক আছে এখানে। আইসবার্গটা হচ্ছে এমন একটা বিষয়, যে সমুদ্রে যদি পাহাড়ের সমানও একটা আইসবার্গ হয়, বরফের পাহাড় হয়, বিশাল বড় একটা বরফের পাহাড় হয়, সেই পাহাড়ের শুধুমাত্র 17 থেকে 18% দেখা যায়, চোখে দেখা যায়। অর্থাৎ অল্প কিছু সংখ্যক বরফ এটা উপরে ভেসে থাকে, মানুষ দেখতে পায়। আর আইসবার্গের যে বাকি 82% অথবা 80% অংশ, বড় অংশ, সেটা থাকে পানির নিচে। আমি আবার বলছি, সমুদ্রের মধ্যে যে বরফের পাহাড় হয়, সেই বরফের পাহাড়ের অল্প সংখ্যক পার্সেন্ট, মানে 20% দেখা যায়, আর 80% থাকে পানির নিচে। তো এখন এটার সাথে আমাদের প্যারেন্টিং এর সম্পর্কটা কি? আমরা যখন বাচ্চাদেরকে লালন পালন করি, যদি নেগেটিভ প্যারেন্টিং হয়, তাহলে বাচ্চাদের মনে রাগ, ক্ষোভ, জিদ এগুলো জন্মায়, এগুলো কাজ করে। কিছুদিন আগে আমি বাচ্চাদের ডিপ্রেশন নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। তো অনেকে মন্তব্য করতেছে যে বাচ্চারা ডিপ্রেশনের কি বুঝে। ডব্লিউএইচও নামের একটা সংস্থা আছে, এরা এদের প্রতি বছরের কিছু রিপোর্ট প্রকাশ করে। এর মধ্যে তারা একটা রিপোর্ট প্রকাশ করলো যে প্রতি 4 জনের 2 জন বাচ্চা, মানে অর্ধেক বাচ্চাই ডিপ্রেশনে আছে, এবং সেটা হচ্ছে প্যারেন্টিং গাইডলাইনে ভুল হওয়ার কারণে। তো যাই হোক, বাচ্চাদের মনে রাগ, ক্ষোভ, ডিপ্রেশন, জিদ এগুলো জন্মায়, সে যতই ছোট হোক। তো এগুলোর সবকিছু দেখা যায় না। যেমন আইসবার্গের অনেক বড় একটা অংশ পানির নিচে থাকে, তেমনি ভাবে বাচ্চাদের ভেতরের যে আবেগটা, এটা পুরোপুরি দেখা যায় না, এটা দেখা যায় শুধু অল্প সংখ্যক। আচ্ছা, বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে, যে কিভাবে আপনারা বাচ্চাদের সেই পজিটিভিটিটা, মানে আইসবার্গের সমান পজিটিভিটি তার ভেতরে থাকবে, অথবা কি কি ভুল প্যারেন্টিং এর কারণে বিশাল বড় একটা পরিমাণ ক্ষোভ, রাগ, জিদ, ঘৃণা বাবা মায়ের প্রতি এটা তাদের ভেতরে লুকানো থাকে। আচ্ছা, তার আগে আমি একটা ছোট বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে একটা দয়া করতে হবে, একটা অনুগ্রহ করতে হবে। তো প্যারেন্টরা বলবেন যে আমরা তো আমাদের জীবনকে উৎসর্গ করতেছি, আমাদের জীবনের সমস্ত মেহনত ব্যয় করতেছি বাচ্চাদেরকে এহসান করার জন্য বা অনুগ্রহ করার জন্য। তো এখন একটা বিশেষ কি এহসান আছে, বা কি দয়া আছে, কি অনুগ্রহ আছে, সেটা হলো আপনার সন্তানকে কখনো আপনি ফ্রিতে কোনো দয়া করবেন না, ফ্রিতে তাকে কোনো বেনিফিট দিবেন না, ফ্রিতে তাকে কোনো এহসান করবেন না। বিষয়টা কেমন? আমি আমার বাবার একটা গল্প বলি। যখন আমি ছোট ছিলাম, আমার বয়স সম্ভবত 5 বছর হবে, তখন আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আমার আব্বুর কাছে আমাদের মাদ্রাসায় পড়াশোনা। তো আমরা যখন ছোট ছিলাম তখন ছোট ছোট ওই সময়ের যুগের সাথে তাল মিলিয়ে তখন নানান খেলনা বাজারে আসতো, মার্কেটে আসতো। তো তখন একটা খুব সুন্দর একটা খেলনা আসে। ওই খেলনাটা ছিল দেখতে ব্যাটের মতো, ক্রিকেট ব্যাটের মতো, কিন্তু ওইটা কলম,
ছোট, ওটা দিয়ে লেখা যায়, আবার ব্যাটের মতো খেলা যায়। তো আমি আমার আব্বুকে বলতেছি, আমার মনে হয় এটাই আমার সর্বপ্রথম আমার আব্বুর কাছ থেকে যেটা মনে পড়ে, যে আব্বু যখন থেকে আমাকে ফ্রিতে বেনিফিট দেওয়া বন্ধ করে দিছে, এর সর্বপ্রথম উদাহরণটা আমার মনে হয় মনে আছে। তো আমি আমার চাচাতো ভাইয়ের কাছে দেখছি যে ব্যাট কলম এত সুন্দর একটা জিনিস, আমি দৌড় সোজা আব্বুর কাছে। আব্বুর কাছে গিয়ে বলতেছি, বাবা আমি তো রবি ভাইয়ের কাছে দেখলাম যে এটা ব্যাট, আবার এটা কলম, আমার এই জিনিসটা লাগবে, এখন লাগবে। তো বাবা মাকে যে একটা উত্তর দিছে, বাবা আমাকে বলতেছে তোমাকে আমি ব্যাট কিনে দিব যদি তুমি, আমি তখন যে লাল কায়দা গুলো আগে চলতো, এখনো অনেক মাদ্রাসায় লাল কায়দা আছে, আবার অনেক মাদ্রাসায় নুরানি নতুন কায়দা বের হয়েছে। তো লাল কায়দার দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার যে পৃষ্ঠাটা অনেক কঠিন, সদ লাম হা বা সদ লাম, ওই যে পৃষ্ঠাটা, ওই পৃষ্ঠায় আমার সবক ছিল। তো আমি সাধারণত 2 লাইন 1 লাইন এইভাবে সবক আঁকাচ্ছিলাম তখন। আব্বু বলতেছে তুমি যদি 1 পৃষ্ঠা সবক আমাকে শোনাইতে পারো, তাইলে আমি তোমাকে বেড কলম কিনে দেব। বিশ্বাস করবেন, এটা হচ্ছে আসরের নামাজের পরে আমার চাচাতো ভাইয়ের কাছে কলম দেখার ঘটনা। আমি মাগরিবের নামাজের পরে এমন পড়া দিছি, আমি একদিনে 1 পৃষ্ঠা পড়ে ফেলছি। আমার 1 সপ্তাহের পড়াটা এবং অন্য অন্য দিনের যে সবকটা যতটা আগ্রহ করে, যতটা গুরুত্বের সাথে এবং ভালোভাবে শিখতাম, তার চেয়েও খুব ভালোভাবে একদম মুখস্থ প্রায় হয়ে গেছে। আমি এমন ভাবে সবকটা শিখছি। আচ্ছা ঠিক আছে, ভালো। তো সবক শিখতে শিখতে আমি ছোট মানুষ, আমার তখন আর মনে নাই কি হয়েছে। এরপরে খাওয়া দাওয়া করে সম্ভবত ঘুমাই গেছি। ঘুম থেকে যখন সকালে উঠছি, সম্ভবত আমার আব্বুর মাদ্রাসায় তখন নাস্তার সময় ছিল 7টা বাজে। তো আমাকে ডাক দিল যে নাস্তা করতে উঠো। আমি ঘুম থেকে উঠে আমি জিজ্ঞেস করতেছি, আমি আব্বুকে জিজ্ঞেস করবো যে আমার পেট কলম কোথায়। এর আগেই আব্বু পকেট থেকে কলম বের করে আমার সামনে ধরছে, এই নাও বের কলম। মানে আব্বু একটা হাসি দিছে। আর আমার ভেতরটা, মানে আমাদের সময় একটা কলম পাও 15 টাকা ছিল কলমটার দাম, এত খুশি লাগতেছে আমার যে হায় হায়, আমি মনে হয় অনেক কিছু পেয়ে গেছি। তো আচ্ছা, এখন ওই বেড কলমটা আমার আজও মনে আছে। আমি এত যত্ন করে ব্যবহার করছি, এত যত্ন করে এটা দিয়ে খেলছি। ওইটার প্রতি আমার কেমন যেন একটা টান ছিল, ভালোবাসা ছিল। কেন ছিল জানেন? এর কারণ হচ্ছে আব্বু আমাকে এই কলমটাকে ফ্রিতে দেয়নি। খুব ভালো করে বুঝতে হবে, আমি 1 পৃষ্ঠা পড়া শোনাইছি আমার বাবাকে, আমার 7 দিনের পড়াটা আমি শিখছি, সেই জন্য আব্বু আমাকে এই কলমটা দিছে। আমি কিন্তু এটা আমার বাবার কাছ থেকে আর্ন করে নিছি, আমি চাইছি পায়ে গেছি, বিষয়টা এমন হয় নাই। এরপর থেকে আমার যতটুকু মনে পড়ে, আমার বাবা কোনো কিছু চাওয়ার পর, যেমন আরেকটা ঘটনা বলি, আমি গল্প বলতে বলতে কথা বলতে পছন্দ করি। একবার আমার শখ হয়েছে আমি চামড়ার জুতা কিনবো। হ্যাঁ, তখন ওই সময়ে মানুষ বিয়ে করতে হচ্ছে, এই যে চামড়া, আমি জানি না জুতাটার নাম হবে হয়তো নাগা জুতা। তো জুতাটার মাথায় একটু বাঁকা থাকে, দেখতে সুন্দর দেখা যায়, জামাই জুতা বলে নাকি। তো আব্বুকে আমি বলতেছি যে আব্বু আমার চামড়া জুতা লাগবে। সম্ভবত ওই জুতার দাম হচ্ছে 1200 1500 এরকম হবে তখন, অনেক দামি জুতা ছিল ওইটা। তো আমাদের পারিবারিক অবস্থা যেটা ছিল, মানে খুব সহজ ছিল না যে আমাকে চাইছি জুতোটা দিয়ে দিবে। আমরা আহ, আলহামদুলিল্লাহ 7 ভাই বোন। তো আমার আব্বু বলতেছে কি, যে তুমি যদি আমাকে 10টা সূরা শোনাইতে পারো মুখস্থ, আমি মাত্র আমপারা নিছি, তো তোমাকে আমি জুতা কিনে দিব। ওই হচ্ছে শুরু, যে আমাকে ফ্রিতে আব্বু বেনিফিট দেওয়া বন্ধ করে দিছে। তো এখন আপনারা কিন্তু আইসবার্গের কথাটা মনে রাখবেন, আমি ধীরে ধীরে ওই দিকে যাব। আপনার সন্তানকে আপনি একটা এহসান করবেন, সেটা হচ্ছে তাকে ফ্রিতে কোনো এহসান করবেন, তাকে ফ্রিতে কোনো দয়া করবেন না। সে তার যে কন্ট্রোল ক্ষমতার যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী তাকে স্ট্রাগল দিবে, তাকে কাজ দিবে। হ্যাঁ, ধরেন আপনার ছেলে বলতেছে যে আম্মু আমি কক্সবাজার যাব, বা আব্বু আমি কক্সবাজার যাব। তো আপনি আপনার ছেলেকে বলতে পারেন যে কক্সবাজার মানুষ কেন যায়। সে হয়তো ইন্টারনেটে কোথাও দেখছে, তার বন্ধু বান্ধব কোথাও কেউ কক্সবাজার গেছে, তাদের কাছে শুনছে যে কক্সবাজার সুন্দর বা কিছু একটা, সেও কক্সবাজার যাইতে চাচ্ছে। এখন আপনি তাকে একটা কাজ দেন যে তুমি সেখানে কেন যাইতে চাও, সেখানে শেখার মতো কি আছে, এবং সেখানে ভালো দিক কি আছে, সেখানে খারাপ দিক কি আছে, সেটা নিয়ে সে রিসার্চ করুক, জানুক। হ্যাঁ, যখন এখানে খারাপ দিকটা দেখতে পাবে বেশি, তার ভেতর থেকে একটা কাজ আসবে বা ফিল আসবে যে না, এখানে যাওয়া যাবে না। আর যদি ভালো দিক দেখে, তাইলে সে তার নলেজ গেইন। এরপরে যদি কোনো সময় আপনি কক্সবাজার নিয়ে যান, তখন সে এটাকে এনজয় করবে আরো অনেক ভালো, মানে এগিয়ে, অনেক ধাপ এগিয়ে। এমন না যে সাথে সাথে গেল, তার শখ পূরণ করার জন্য তাকে নিয়ে গেলেন। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বাচ্চাদেরকে ফ্রিতে কোনোদিন এহসান করবেন না।
ঠিক আছে, আপনার কাছে ধরেন আহ একটু লং করি। ভাইজান কি আছেন? কথাবার্তা লম্বা হলে আমাকে একটু নোট দিন। তো যেটা বলতেছিলাম, যে বাচ্চাদেরকে ফ্রিতে হেসান করবেন না। ধরেন আপনার ইনকাম হচ্ছে, ধরে নিলাম যে 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো 1 লক্ষ টাকা যদি হয়, আপনার ছেলে মেয়ে হচ্ছে 2জন। তো আপনার 2জন ছেলে মেয়ের পিছনে আপনি যদি মাসে পার মান্থ 20,000 টাকা খরচ করেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর বাকি 80,000 টাকাকে আপনি সার্ভাইভ করতে পারবেন। তো এখন এই ছেলেটার বয়স হচ্ছে 5 বছর। আপনার ছেলে চাইলো যে বাবা আমার একটা সুন্দর টি শার্ট লাগবে, দিয়ে দিলেন। বাবা আমার একটা ভিডিও গেম লাগবে, দিয়ে দিলেন। বাবা আমার একটা সাইকেল লাগবে, দিয়ে দিলেন। বাবা আমার একটা ল্যাপটপ লাগবে, দিয়ে দিলেন। তো সবকিছু আপনার বাচ্চাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন? যদি আপনি তাকে না করেন, তাইলে সে কষ্ট পাবে। সে যেন কষ্ট না পায়, সেজন্য আপনি তাকে যা চাচ্ছে তা দিয়ে দিচ্ছেন। আচ্ছা দেখেন তো, আপনার ইনকাম 1 লাখ হইতে পারে, 2 লাখ হইতে পারে, আপনি অনেক ধনী ফ্যামিলির হইতে পারেন, আপনার ইনকাম 10 লাখ, 20 লাখ, 1 কোটিও হইতে পারে পার মান্থ। তো বর্তমানে যে চাহিদা, আমরা এখন দেখি বাজারে স্মার্টফোন আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকার স্মার্টফোন আছে। একটা পর্যায়ে যাবে যে আপনি যখন তাকে না করে অভ্যস্ত না করবেন ছোটবেলায়, হ্যাঁ, সে যা চাচ্ছে তাই দিচ্ছেন, যা চাচ্ছে তাই দিচ্ছেন। একটা পর্যায়ে গিয়ে, একটা সময় গিয়ে এমন পরিস্থিতি আসতে পারে যখন আপনাকে না করতে হবে, যখন তাকে তার শখ পূরণ করাটা, আশা পূরণ করাটা আপনার সাধ্যের বাইরে চলে যাবে। সেই জন্য ছোটবেলা থেকে তাকে না করে করে অভ্যস্ত করুন, এবং যে জিনিসটা তার বেশি প্রয়োজন, সেই জিনিসটাকে ফ্রিতে দিবেন না, সেই জিনিসটাকে কোনো না কোনো বিনিময়ে দিবেন। হ্যাঁ, ধরেন সে বাসায় কিছু একটা খাইতে চাচ্ছে, যে আম্মু আমি একটা জন্মদিনের কেক খাইতে চাই। তো তুমি যদি জন্মদিনের কেক খেতে চাও, তাহলে তোমাকে তোমার যে রুমটা আছে এই রুমটাকে পরিপাটি করে রাখতে হবে 1 সপ্তাহ। 1 সপ্তাহ যদি তুমি তোমার নিজের রুম এলোমেলো না করো, তাইলে আমি তোমাকে জন্মদিনের কেক কিনে দেবো। জন্মদিনের কেক কথাটা নিয়ে আবার কেউ বিভ্রান্তি ছড়াবেন, মানে একটা কেকের উদাহরণ দিলাম। এরপরে ধরেন আপনার ছেলে চাচ্ছে যে আম্মু আমার একটা ঘড়ি লাগবে, বা আমি এই খাবারটা খাইতে চাই, যেই খাবারটা ধরেন রেস্টুরেন্টে খাইতে চাচ্ছে, আমি কেএফসি খাইতে চাই, অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে দামি কোনো একটা খাবার খাইতে চাই, বাচ্চারা এমন ডিমান্ড করেছে আমি একটা বার্গার খাইতে চাই। তো সে যদি এই কথা বলে, তাহলে আপনি তাকে বলতে পারেন যে তুমি ঘরে যে খাবারটা তৈরি হয়, ঘরের রুটিন মতো, ঘরের সময় মতো 3 দিন যদি সময় মতো পেট ভরে খাওয়া দাওয়া করো, তাহলে আমি তোমাকে ওই বার্গারটা খাওয়াবো, বার্গারটা কিনে দিব। যখন সে 3 দিন রুটিন মেনে চলবে তার ওই শখ পূরণের জন্য, পরে যখন আপনার কাছ থেকে বেনিফিটটা পাবে, ওইটার মূল্যায়নটা নেক্সট লেভেলের। তো আশা করি বুঝতে পারছেন। আমি আর এই বিষয়টা না বাড়াই। বাচ্চাদেরকে কখনো ফ্রিতে বেনিফিট দিবেন না। কোনো কিছু চাইলে আপনি চট করে চিন্তা করবেন যে তাকে একটা কাজ দেন, ওই কাজের বিনিময়ে সে আর্ন করে নেবে। এটা হচ্ছে প্রথম বিষয়। আচ্ছা, দ্বিতীয় বিষয় বলি। আহ দ্বিতীয় বিষয়টা হচ্ছে টিচার এবং প্যারেন্টের মধ্যে পার্থক্য। অনেকে ধারণা, আমার পরিবারে অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে আমার কিছু বোন আছে, তো এদের ধারণা যে বাবা মা 2জনের একজন বাচ্চাদের প্রতি কঠিন থাকতে হয়, আরেকজন নরম থাকতে হয়। অর্থাৎ একজন শাসন দিবে, আরেকজন আদর দিবে। এইভাবে মনে হয় বাচ্চা কাচ্চা লালন পালন করতে হয়, বা বাচ্চা কাচ্চাকে মানুষ করতে হয়। তো এই বিষয়টাকে মাথায় রেখে, অথবা নানান যার যার চিন্তা থেকে, বাবা মার কাছ থেকে দেখে, অথবা নিজের ভিতরের চিন্তা থেকে, অনেকে বাচ্চাদের সাথে টিচারের মতো ব্যবহার করে, শিক্ষকের মতো ব্যবহার করে। একটা ছেলে ধরেন মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে অথবা স্কুলে পড়ে, তো সেই স্কুল থেকে অথবা মাদ্রাসা থেকে যখন বাসায় আসলো, তখন বলতেছে এই ব্যাগ জায়গা মতো রাখো, জুতা ঠিকভাবে রাখো, এইভাবে করো সেভাবে করো। মানে তার ভেতরে কিন্তু সন্তানের জন্য বাবা মায়ের যে মায়াটা বা দরদটা, এটা কিন্তু আছে, কিন্তু সে আচরণ করতেছে টিচারের মতো। খুব সহজ ভাষায় একটা কথা বলি। আমি আশা করি এখানে প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে বাবা মা 2জনই। তো বাবারাও আছেন, মারাও আছেন। তো খুব সহজ কথা, ধরেন আপনি আহ বাবাদেরকে বলতেছি, অফিস থেকে সারাদিন কাজ করছে, বসের প্রেসার, তারপর হচ্ছে ম্যানেজারের বকাঝকা, নানান প্রেসার পার করে, কাজের প্রেসার টেসার পার করে আপনি বাসায় আসছেন। বাসায় আসার পরে
আপনি আপনার স্ত্রীকে ম্যানেজারের মতো আচরণ করতে দেখতে চান, বসের মতো আচরণ করতে দেখতে চান, না স্ত্রীর মতো আচরণ করতে দেখতে চান? খুব সহজ কথা, এটা তো প্রশ্ন করার বিষয় না। যে আমার ওয়াইফ, সে সুন্দর হাসি দেবে, এক গ্লাস শরবত দেবে, আমার ওয়াইফের মতো আচরণ করবে। ম্যানেজারের মতো যদি আচরণ করে, তাহলে তার প্রতি বিরক্তি আসবে, তার প্রতি জিদ আসবে, ঘৃণা আসবে। হ্যাঁ, আপনি কখনোই চাইবেন না যে আপনার ওয়াইফ আপনার সাথে ম্যানেজারের মতো আচরণ করবে, অথবা আপনার ওয়াইফ আপনার সাথে বসের মতো আচরণ করবে, আপনার ওয়াইফ আপনার সাথে কিচকিচ কিচকিচ খিটখিট করতে থাকুক। আপনি চাইবেন আপনার ওয়াইফ আপনার সাথে হাসি মুখে কথা বলুক। ঠিক তদ্রুপ বাচ্চার আম্মুদেরকে বলতেছি, আপনি কি চাবেন আপনার স্বামীর কাছে সে আপনাকে শাসন করুক, সে আপনার সাথে কঠোর ভাষায় কথা বলুক? এটা তো চাইবেন না। তো আপনি যেমন আপনার ওয়াইফের কাছে চান যে সে ওয়াইফের মতোই থাকুক, সে আপনার ওয়াইফ। আপনি যেমন আপনার হাজবেন্ডের কাছে চান যে সে আপনার হাজবেন্ডের মতো থাকুক, ঠিক তদ্রুপ একটা বাচ্চা চিন্তা করেন, সকালবেলা আপনি তাকে মাদ্রাসায় দিয়ে আসছেন, আপনি তাকে স্কুলে দিয়ে আসছেন, এমন একটা জায়গায় দিয়ে আসছেন যেখানে তার ফ্যামিলি মেম্বার কেউ নাই, তার বাবা মা কেউ নাই। সে কত প্রেসার সারাদিন নিচ্ছে, তার ব্রেইনের অবস্থা কতটুকু, তাকে পড়া কতটুকু চাপাইয়া দিচ্ছে, তার ক্লাসের মোটা ছেলেটা তাকে মারতেছে, কেউ তাকে গালি দিচ্ছে। মানে সে তো এমন হইতে পারে যে সে কোনো রকম বাসায় আসতে চাচ্ছে আপনার কাছে, বা আপনার বাবা মায়ের কাছে থাকলে, প্যারেন্টসদের কাছে থাকলে, ভাই বোনের কাছে থাকলে একটা সাহস পাবে, শক্তি পাবে। এরকম একটা মনোভাব নিয়ে আমি আমার মা বাবার কাছে ফিরে যাচ্ছি, যখন রাস্তায় আসে তখন তার ভিতরে এমন একটা অনুভূতি বা ফিলিংস কাজ করে। আচ্ছা, তো ওই অনুভূতি নিয়ে যখন বাসায় আসছে বাচ্চাটা, তখন আপনি তাকে টিচারের মতো আচরণ করতেছেন। আপনি ভাবতেছেন কি দিস ইজ রাইট, না এটা রাইট না, এটা রং। যখন আপনি মা থেকে টিচার হয়ে যাবেন, তখন একটা টিচার যদি তাকে শাসন দেয় টিচারের মতো, সেটা মেনে নিবে, সেটা ন্যাচারাল। কিন্তু আম্মু যদি টিচারের মতো আচরণ করে, আব্বু যদি টিচারের মতো আচরণ করে, বাচ্চার ভিতরে এটা পজিটিভলি কাজ করবে। দেখেন, কিছু কিছু মানুষের অনলি শুধুমাত্র শাসনের কারণে, বা সে যেই অবস্থায় আছে, যেমন ভাই আছে, হচ্ছে ভাই আচরণ করতেছে বাবার মতো, এই সমস্ত আচরণের ভুলের কারণে বাচ্চারা তাদের আপন মানুষকে আপন মনে করেন। খুব কঠিন কথা, আমি আরেকবার বলতেছি, যে একটা বাচ্চা শুধুমাত্র প্যারেন্টিং এর ভুলের কারণে আস্তে আস্তে তার বাবা মাকে পর মনে করতে থাকে, মনে করে যে তারা আমার আপন না। ঠিক আছে? সবসময় একটা বাচ্চা চায় কি তার পক্ষ থেকে আপনি তাকে নিয়ে ভাবেন, আপনার পক্ষ থেকে না। যে তোমাকে যদি এখন ছাড় দেই, তাহলে তোমার এক্সামে সমস্যা হবে, তোমার তোমার জন্যই তোমার ক্যারিয়ারে সমস্যা হবে, তোমার ভালোর জন্য এটা করতেছি, তোমার ভালোর জন্য আমরা সারাদিন কষ্ট করতেছি, আর তুমি এতটুকু পড়তে পারো না। এই কথাগুলো বলবেন না। বিশেষ করে তোমার জন্য এটা করতেছি, তোমার জন্য সেটা করতেছি, তোমার জন্য জীবন দিয়ে দিচ্ছি, এই কথাটা তো জীবনেও বলবেন। বাচ্চাদেরকে এটা বলার বিষয় না, বাচ্চাদেরকে করে দেখানোর বিষয়। ঠিক আছে? যে আমি তোমার মা, আমার চেয়ে বেশি ভালোবাসে কে তোমাকে? আপনি ভালোবাসা দিয়ে দেখান, আপনি বলবেন না, আপনি করে দেখাবেন। ঠিক আছে? এখন বলবেন যে আমি অনেক কিছু করতেছি, বাচ্চারা বুঝতে চায় না। এমন ভাবে করেন সেজন্য বুঝতে পারে। বুঝতে পারবে কখন? যখন ছোটবেলা থেকে তাকে ফ্রিতে বেনিফিট দিয়ে অভ্যস্ত না করবে। তখন সে যখন আর্ন করে করে নিবে, তখন আপনি তার প্রতি এহসান করলে, তার প্রতি অনুগ্রহ করলে, দয়া দেখালে, তার কাছে মনে হবে যে না, আমার বাবা মা আমার জন্য করতেছে। আমি আশা করি বুঝতে পারছেন। আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি না? আমি জুমে এই প্রথমবার কথা বলতেছি, সেজন্য আমি বুঝতেছি না যে না কি জি হচ্ছে জি না হচ্ছে। শায়েক, সাউন্ড শোনা যাচ্ছে। জি শায়েক, সাউন্ড শোনা আলহামদুলিল্লাহ, যাচ্ছে। আশা করি সবাই শুনতে পাচ্ছে। জি শায়েক। হ্যাঁ, এরপরে আমি আগাই, যে আপনার যে আহ কি বলে অনুগ্রহগুলো, সেগুলো তাদের কাছে তখন অনেক কিছু মনে হবে। যে না, আমার বাবা মা আমাকে ভালোবাসে, আমার বাবা মা আমাকে আমার জন্য কষ্ট করে। এই জিনিসটা ছোটবেলা থেকে ফ্রিতে দিতে থাকলে কখনোই হবে না, এই অনুভূতিটা তার ভিতরে জাগবে না। আর এই অনুভূতি যদি না জাগে, আপনি দিতে থাকেন দিতে থাকেন দিতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে, হ্যাঁ, তারা কিছু কিছু নেগেটিভ প্যারেন্টিং এর কারণে আপনকে আপন ভাবে না, তারা আস্তে 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 দূরে চলে যায়। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি প্রথমে বলছিলাম আইসবার্গের বিষয়ে, আমি ওই বিষয়টাতে আবার ব্রেক করব। ওই বিষয়টা সহজে যেন বুঝতে পারেন, সেজন্য আমি বললাম যে বাবা মায়ের আচরণ কেমন। বাবা মায়ের আচরণ
বাবা মায়ের মতোই হতে হবে। বাবা মায়ের আচরণ কখনো শিক্ষকের মতো হবে না। বাবা মায়ের আচরণ কখনো পার্শ্ববর্তী আঙ্কেলের মতো হবে না। ঠিক আছে? অনেক মায়েরা আছেন যে তারা বাচ্চাদেরকে ভয় দেখায়, তোর আব্বু আসুক, নেগেটিভ প্যারেন্টিং। আমি জানি না বাচ্চারা আছে কিনা, যদি অনেকে আমার ভিডিও বা আমার কথাবার্তা বাচ্চাদেরকে নিয়ে শুনেন, এটা স্কিপ করতে পারেন, আপনি নিজে শুনেন। আমরা কথাবার্তা বলেছিলাম এই ওয়েবিনারটা শুধুমাত্র প্যারেন্টদের জন্য হবে এবং এটার নামকরণ করা হয়েছে আদর্শ প্যারেন্টিং। একা দেখাটাই ঠিক হবে। সে যদি বাসায় দুষ্টামি করে, তাহলে সেটাকে আপনি মেনটেন করুন, আপনি আপনার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করুন। তার বাবাকে দিয়ে ভয় দেখাবেন না। বাবা আবার মাকে দিয়ে, তোর মা আসুক, বলতেছি খারাপ, দেখবি কি হয়। এই যে ভীতিটা তৈরি করতেছেন, বাবা মা তো ভীতির জায়গা না। ঠিক আছে? এখন ভয়ভীতি এবং শাসনের সাবজেক্টে আসে। ভয়ভীতি এবং শাসনের সাবজেক্টটা হলো, বাচ্চাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য এবং শাসন দেওয়ার জন্য প্রথমে তাদেরকে কানেক্ট করতে হয়। ঠিক আছে? বলবেন যে আমার ঘরে জন্ম হয়েছে, আমি তাকে লালন পালন করছি, আমার বাচ্চা তো আমার সাথে কানেক্ট আছে না। আপনি ধরেন আপনার বাচ্চা একটা অন্যায় করতেছে, হ্যাঁ, তাকে এখন শাসন দিবেন। সেটার জন্য আপনি তার সাথে আগে থেকে কিছু কথাবার্তা বলবেন, কানেক্ট করবেন তার সাথে, না তার বিষয়ে জানবেন। ঠিক আছে? সে কি পছন্দ করে বা সে আপনার স্টোরি তাকে শোনাবেন, যে আপনি কত কষ্ট করে বড় হয়েছেন, আপনি কি কি খারাপ সময় ফেস করছেন, এগুলো বলে বলে তার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন। যখন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, হ্যাঁ, আমি এখন যেই কথাটা বলছি এটা শিক্ষকদের জন্য হয়ে গেছে। কারণ একটা শিক্ষকের সাথে একটা বাচ্চার পূর্ব থেকে সম্পর্ক থাকে না। সাধারণত বাবা মায়ের সাথে সম্পর্ক থাকার কথা আজীবন। আপনারা বাচ্চাদের সাথে সম্পর্কটাকে ধরে রাখবেন। ধরে রাখার পরে যখন সে একটা ভুল করবে, তাকে একটু করে শাস্তি দিবেন, একটু করে কারেকশন করবেন, সংশোধন করে দিবেন। করে দেওয়ার পরে আমরা যেটা করি, অনেকে ভুল প্যারেন্টিংটা কোথায়, হ্যাঁ, যেহেতু ওয়েবিনারের নাম আদর্শ প্যারেন্টিং, তাহলে ভুল প্যারেন্টিংটা যদি জেনে যান, তাহলে আদর্শটা আপনার নিজে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। একটা ছেলেকে শাসন দেওয়ার পরে তার সাথে বাবা মা রাগ করে কখন অন্যদিকে ফিরে আসে, ঠিক আছে, তোমার সাথে আমার কথাই নেই, ভুল প্যারেন্টিং। আপনি তাকে অলরেডি শাসন দিয়েছেন, তার মনের অবস্থা কি? হ্যাঁ, শাসন দেওয়ার পরে আপনি আবার তার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন, তার সাথে দূরত্ব বজায় রাখা শুরু করে দিয়েছেন। বাবা রাগ করে ছেলের সাথে কথা বলেন, এতে কি ছেলে কষ্ট পাচ্ছে বা বাবার ফিলটা বুঝতেছে? বাবার যেই পার্সপেক্টিভ থেকে, যে থিঙ্কিং থেকে ছেলে থেকে রাগ করে দূরে সরে গেছে, এটা কি ছেলে বুঝবে? ছেলের বোঝার বয়স আছে? সেজন্য প্রথমে ছেলের সাথে সম্পর্ক তৈরি করবেন, মেয়ের সাথে সম্পর্ক তৈরি করবেন, করার পরে একটু করে শাসন দিবেন, দিয়ে শাসনের পরে তার সাথে আবার একটু সম্পর্ক তৈরি করবেন। কেমন সম্পর্ক? ধরেন আপনার ছেলেকে খুব বকা দিলেন, বকা দেওয়ার পরে একদম বকে ঝকে এমন একটা পরিস্থিতি যে তাকে খুব, মানে আরো কিছু হবে, তার সাথে তার মনে মনে যখন একটা ভয় কাজ করতেছে, আপনি শাসনটা কোনো সময় পরিপূর্ণ করে দিবেন, যে একদম দিছি, আজকে একদম ফাটাই দিছি, এরকম না। আপনি হচ্ছে তার সাথে শাসনটা দেওয়ার সময় এমন একটা পরিস্থিতি তৈরি করবেন, যে ওই পরিস্থিতির পরে আরো কিছু হবে, কিন্তু আপনি বন্ধ করে দিচ্ছেন। দেওয়ার পরে আপনি কোনো কিছু একটা নিয়ে আসছেন তার জন্য খাবার, তার কাছে বসছেন, যে বাবা তোরে তো কষ্ট দিলে আমি কষ্ট পাই, তোরে শাসন দিলে আমার কাছেই খারাপ লাগে, আবার তার সাথে কানেক্ট করে। তখন আপনি শাসন করে যা অর্জন করতে না পারতেন, সেটা শাসন ছাড়াই অর্জন। আশা করি আমার এইটুকু কথা বুঝতে পারছেন। প্রথমে তার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন শাসন দেওয়ার জন্য। অবশ্যই ছেলে মেয়েদের সাথে বাবা মায়ের সম্পর্ক আছে, আমি কোন সম্পর্কের কথা বলতেছি তার সম্পর্কে একটু জেনে নিবেন। হ্যাঁ, অন্যায়টা সম্পর্কে কথাবার্তা বলে নিবেন। তারপরে তাকে একটু শাসন দিলেন, সেটা শাস্তি হইতে পারে, সেটা বকাঝকা হইতে পারে, সেটা অন্য কিছু হইতে পারে। যেভাবে আপনি শাসনটা দিবেন, শাসন দেওয়ার পরে তাকে আবার কাছে টেনে নিন। শাসন দেওয়ার পরে যখন তার ভিতরে ভয় থাকা অবস্থায় আপনি তাকে কাছে টেনে নিছেন, তখন আপনার প্রতি তার যে উদারতাটা, তার যে আবেগটা তৈরি হবে, সেটা কখনোই আপনি শাসন দিয়ে, আরো ভালোবাসা দিয়ে, আরো অন্য কিছু দিয়ে সেটা পাবেন না। আশা করি এতটুকু কথা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয় আসে, শাসনের ক্ষেত্রে আপনি আপনার সন্তানকে কখনো অন্যদের সাথে তুলনা করবেন না। ঠিক আছে? যে উমুকে এইভাবে আগায় যাচ্ছে, তুমুকে ওইভাবে আগায় যাচ্ছে, পুরা পৃথিবী আপনার সন্তানের ভিতরের যে হৃদয়টা, এটাকে ছিদ্র করার জন্য বসে আছে। এখন আপনিও আপনার ছেলেকে যখন অন্যদের সাথে তুলনা করতে থাকবেন, তখন আপনার ছেলে নিজের ভিতর থেকে হেরে যাবে, যে উমুকে পারছে তুমি পারো নাই কেন, তুমুকে পারছে তুমি পারো নাই কেন।
এখন শাসনের বিষয়ে কথাবার্তা চলতেছে। কখনো অন্যের সাথে বাবা মা বিশেষ করে তুলনা করবেন না। যে অমুকের হচ্ছে, তুমি কি গাধা নাকি? অমুকরে দেখো, তুমি কি গাধা নাকি? এটা হইলে হবে কি, যদিও তার ভিতরে একটু জিদ কাজ করবে, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড এবং ভিতরে নিজেকে ছোট মনে হইতে থাকে। কথাটা আশা করি বুঝতে পারছেন। যদি আপনি অন্য মানুষের সাথে সারা জীবন তাকে তুলনা দিতে থাকেন, তাহলে সে তার ভিতরে একটা সত্তাকে আবিষ্কার করবে। আপনি যাকে নিয়ে তুলনা দিচ্ছেন, যে সে মনে হয় অনেক বড় কিছু, সে বড় করে চিন্তাই করতে পারবে না যে আমি কি তার মতো হইতে পারবো, আমি কি তার সমান করতে পারবো। এরকম একটা চিন্তা বাচ্চাদের ভিতরে কাজ করবে। আচ্ছা, এই কাজটা করলে কি তার কি ক্ষতি হবে? দেখেন, একটা যুদ্ধের ময়দানে যদি একটা যোদ্ধা হাইরা যায়, সে আবার যুদ্ধ করে জিততে পারে। একটা খেলার মাঠে যদি একটা খেলোয়াড় হেরে যায়, সে দ্বিতীয়বার খেললে জেতার সম্ভাবনা আছে, জিততে পারে। কিন্তু মন থেকে যদি একটা বাচ্চা হেরে যায়, সে আর কখনো ওইটা দাঁড়াইতে পারে না। তার মন মানসিকতাই ছোট হয়ে যায়। তো এই জন্য মানুষের সাথে আপনি তুলনা দেওয়া বন্ধ করেন। মানুষের উদাহরণটা না, আশেপাশের প্রতিবেশীদের, আপনার বোনের ছেলের, আপনার ভাইয়ের ছেলের, আপনার ননদের ছেলের, কি বলে, আচ্ছা ননদ জাল, তো ওদের ছেলে মেয়ের উদাহরণ দেওয়া আপনার সন্তানকে বন্ধ করে। আপনি তুলনা দিচ্ছেন, আপনি তাকে শাসন দিচ্ছেন, কথা শোনাচ্ছেন, সে নিজেকে ভিতর থেকে ছোট অনুভব করতেছে। তার ব্যাপারে তার ধারণা ছোট হচ্ছে দিন দিন। হইতে হইতে এক সময় তো সে নিজেকে লোনলি ফিল করবে, যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এমন একটা চিন্তা তার ভিতরে কাজ করবে। রিস্ক নেওয়ার ইয়া কমে যাবে, এবিলিটিটা কমে যাবে। তো যাই হোক, শাসনের ক্ষেত্রে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাচ্চাদেরকে শাসন দিতে গিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিবেন, তাদেরকে আপনাদের থেকে ডিসকানেক্ট করে দিবেন। যদি এই কাজটা করেন, খুব বড় ভুল। আমি জানি না কার কথা আসতেছে, উনি কি আমাকে কিছু বলতে চাচ্ছে? না না স্যার, উনি ও আচ্ছা, আসলে সরি, মিউট করবেন প্লিজ। আমার এটা কানে আসতেছে আবার, তাহলে কথা হ্যাঁ বলতে। হ্যাঁ, সবার কানে আসছিল স্যার। আপনারা একটু কাইন্ডলি সবাই মিউট করে নেবেন। ইয়াসমিন। ইয়াসমিন আক্তার সম্ভবত কথা আসতেছে, আপনি একটু মিট করেন। হ্যাঁ, দেখি। তো বাচ্চাদেরকে কখনো আপনারা শাসন দেওয়ার ক্ষেত্রে দূরে সরিয়ে দিবেন না, এটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক। আশা করি কথাটা বুঝতে পারছেন। যদি আপনি বাচ্চাদেরকে শাসন দেওয়ার ক্ষেত্রে তাকে দূর করে দেন, তার সাথে কিছু প্রয়োজন বিমান করে সম্পর্কটা বিচ্ছেদ করেন, বা তার থেকে একটু দূরত্ব সৃষ্টি করেন, তখন সে সবচেয়ে বড় ক্ষতিটা যেটা করবে আপনার পরিবারের মধ্যে, তার মনে মনে আপনার ব্যাপারে একটা চিন্তা করবে কি, যে আচ্ছা, আমি মাত্র এইটুকু অন্যায় করার কারণে আমার বাবা আমাকে এত বড় শাস্তি দিছে। ইস, আমি যদি অমুকের ঘরে জন্মগ্রহণ করতাম, অমুক কত ভালো পেরেন। মানে তাদের ভিতরে এমন চিন্তা আসে, কত বড় খারাপ, কত বড় খারাপই চিন্তা। আপনার সন্তান ভাবতেছে আপনার ঘরে জন্ম হয়ে সে লস হয়ে গেছে, ভুল হয়ে গেছে তার, সে যদি অন্য কারো ঘরে জন্ম হইতো তাইলে কাজ, মানে এমন চিন্তা আসবে। শাসন দেওয়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে ঘর থেকে বের করে দিবে, শাসন দিয়া বুকেটাই না নিবে। প্রথমে কানেক্ট করবেন, তারপরে কারেক্ট করবেন, তারপরে আবার কানেক্ট করবেন। তখন বাচ্চাদের আপনার প্রতি আবেগ, ভালোবাসা, এটা আরো বাড়বে, এবং যেই উদ্দেশ্যে আপনি তাকে সংশোধন করতে চাচ্ছেন, শাসন করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা সফল হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসি পজিটিভ বাবা মা এবং নেগেটিভ বাবা মা, পজিটিভ প্যারেন্ট এবং নেগেটিভ প্যারেন্ট। আচ্ছা, পজিটিভ প্যারেন্ট আর নেগেটিভ প্যারেন্ট কি? একটু পানি খেয়ে নিচ্ছি, মাফ করবেন। আমি মনে হয় পজিটিভিটি এবং নেগেটিভিটি নিয়ে খুব বেশি কথাবার্তা বলি। যারা আমাকে চিনেন হয়তো এই কথা আমার মুখে শুনছেন, যে পজিটিভ মানুষ হচ্ছে মধুমাছির মতো, মৌমাছির মতো। নেগেটিভ মানুষ হচ্ছে মাছির মতো, সাধারণ যে মাছিগুলো থাকে সেই মাছির মতো। আচ্ছা, মাছি কি করে? একটা বাগানে একটা মাছিকে ছেড়ে দিছে, সেই মাছিটা গিয়ে কোথায় বসবে জানেন? পুরা বাগানে খুঁজতে 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 যেখানে গিয়ে মলমূত্র পাবে, পায়খানা পাবে, ময়লা পাবে, সেখানে গিয়ে বসবে। আর একটা মৌমাছিকে যদি একটা বাগানে গিয়ে ছেড়ে দেন, সেই মৌমাছিটা উঠতে 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 সে গিয়ে একটা ফুলের মধ্যে বসবে, একটা ভালো জায়গায় গিয়ে বসবে। ঠিক তদ্রূপ বাবা মাদের ক্ষেত্রেও মৌমাছির মতো কিছু বাবা মা আছে, মাছির মতো কিছু কিছু বাবা মা আছে, নষ্ট মাছির মতো কিছু বাবা মা আছে। আচ্ছা, এই দুইটা বাবা মা বোঝার তফাৎ কি? কিছু কিছু বাবা মা আছে, তারা তাদের সন্তান যখন একটা ভুল করছে, সে ভুলটা ধরছে, সে মাছি বাবা মা, মাছির মতো বাবা মা।
একটা ভুল করছে, এই তুমি তো ঘুম থেকে উঠতে পারো না সময় মতো, এই তুমি তো গোসল করতে গিয়ে সময় লাগাও, এই তুমি তো বাথরুম থেকে আসার পরে গন্ধ হয়ে থাকে বাথরুম, এই তুমি তো প্লেটটা চাইটা খাইতে পারো না, এই তুমি তো জোরে কথা বলো, তুমি খালি ঘরের জিনিসপত্র ভেঙে ফেলো। মাসির মতো বাবা মা, তারা চিল্লায় চিল্লায় জোরে জোরে কথা। আচ্ছা, মৌমাছির মতো বাবা মা কি, যে তার ছেলে একটু ভালো রেজাল্ট করছে, হ্যাঁ তুমি ভালো রেজাল্ট করছো, মাশাআল্লাহ তুমি এবার 10 হইছো, সামনে আবার 5 হইতে হবে, তার ভালো জিনিসটাকে ধরছে। মৌমাছি, এটা হচ্ছে মৌমাছির মতো বাবা মা, মানে ভালো বাবা মা। খারাপ বাবা মা হইলে কি হবে, যে অমুকের ছেলে 2 হইছে তুমি 10 হইলে কেন? যখন দেখেন একটা ছেলে 10 হইছে, তার পজিটিভ প্যারেন্টিং এর কারণে তার মনে মনে চিন্তা আসছে যে আল্লাহ, আমি 10 হওয়ার পরে আমার বাবা মা আমাকে নিয়ে তো গর্ব করতেছে, এপ্রিসিয়েট করতেছে, আমি যদি 6 হইতে পারতাম তাহলে কি করতো, কি খুশিটা হইতো। মানে তার ভেতরে এই চিন্তা আসবে। সে 10 হওয়ার পরে আপনি যদি তাকে বলেন যে এই তুমি 10 হইছো কেন, অমুকে 2 হইছে, অমুকে 5 হইছে, তার ভেতরে সেম ফিলিংস আসবে। তো আপনি আপনার সন্তানের ভালো চাচ্ছেন, আপনি যদি পজিটিভ থিঙ্কিং নেন, তাইলে আপনার সন্তানের ভিতর থেকে অনুপ্রেরণা আসবে। আপনি চাপ সৃষ্টি করে তাকে কতটুকু আগাবেন, সম্ভব না। আপনি যতটুকু ধাক্কা দিবেন ততটুকুই চলবে। বরঞ্চ আইসবার্গে আসবো, আইসবার্গের মতো ভিতরে ক্ষোভ রাগ জমতে থাকে, যে রাগ ক্ষোভটা দেখা যাবে। চল এবার, তো সবসময় চেষ্টা করবেন পজিটিভ বাবা মা হওয়ার জন্য। সে একটা ভালো কিছু করছে, সেটাকে ধরে নেন, বাহ তুমি তো খুব সুন্দর কাজ করছো, তুমি তো আরেকটু চেষ্টা করলেই পারতা। সে পড়ায় বসছে, তো তার পড়ার কথা হচ্ছে সন্ধ্যার পরে 1 ঘন্টা, তো সে 10 মিনিট পরে চলে আসছে। হ্যাঁ, নেগেটিভ বাবা মা বলবে কি, তুমি না মাত্র পড়তে বসছো, এখনই চলে আসছো। পজিটিভ বাবা মা বলবে কি, 10 মিনিট পড়ছো, 1 গ্লাস পানি দিই বাবা, পানিটা খাই আবার পড়তে বসো। কথা বুঝতে পারছেন? দুইজনেই কিন্তু সমান শব্দ ব্যবহার করলো। যখন বলছে যে 10 মিনিট পড়ছে এই জন্যই আমার বাবা মা পানি টানি দিচ্ছে, তা আমার তো আর একটু ভালো করে পড়া উচিত, আমার তো আরো বেশি সময় নিয়ে পড়া উচিত। আপনি যদি বলেন খালি 10 মিনিট পরে এসে পড়ছে, এমন সেমন মানে কিছু কথাবার্তা শুনে নেবে, এখন তাকে মনে করেন প্রেশার দিয়েও আবার পড়ায় বসে, সে পড়বে? পড়বে না। ঠিক আছে, আমার ক্লাসে অনেক বাচ্চাদেরকে যখন আমি, দুইটা জিনিসই আমার দ্বারা হয়। হ্যাঁ, যখন আমি নেগেটিভ টিচিং দিই, মানে আমার গাইডলাইনটা যখন, আচরণটা যখন নেগেটিভ হয়ে যায়, তখন বাচ্চারা মন থেকে পড়ে না। যদি বাধ্য হয়েও পড়ে, সে ফাঁকিবাজি করার চেষ্টা করে, সে মন থেকে পড়ে না। হয়তো পড়তেছে, তার মনোযোগ অন্যদিকে, অ্যাটেনশন অন্যদিকে। যখন একটা বাচ্চা পজিটিভ প্যারেন্টিং পাবে, ভিতর থেকে যখন সে অনুভব করবে, আরে, আমার বাবা মা তো আমাকে নিয়ে আশা করতেছে, আমার বাবা মা তো আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে, এটা যখন তাকে বোঝাইতে পারবেন, সেটার গেমটা হবে ভিন্ন লেভেল। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের ভালো গুণগুলো শেখানোর জন্য, ভালো গুণগুলোকে আপনি ধরার জন্য, খারাপ দোষগুলোকে ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, মধু এবং মৌমাছি, আহ, কি বলে, মৌমাছি এবং মাছির উদাহরণ দেওয়ার আহ, উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের মনে থাকে যে আচ্ছা, নেগেটিভ প্যারেন্টিং এটা, পজিটিভ প্যারেন্টিং। এরপরে আসি যে এই সমস্ত বাবা মারা যারা একটু নেগেটিভ প্যারেন্টিং এ এতদিন পর্যন্ত অভ্যস্ত, তারা কিছুটা অলস প্রকৃতি। হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ প্যারেন্ট যারা, তাদের আরেকটা অভ্যাস হচ্ছে তারা কিছুটা অলস। অলস কেমন, তারা বাচ্চা কাচ্চাকে বেশি সময় দিতে চায় না। ঠিক আছে, মনে করেন কথার কথা, একটা মহিলা ঘরে রান্না বান্না করছে, করার পরে তার কাছে মনে হইতেছে কি আমি একটা দায়িত্ব পালন করছি। ঠিক আছে, তারপরে তার সন্তানকে খাবার বাইরা দিছে, প্লেটের মধ্যে খাবার দিছে, ভাত তরকারি ধরেন এগুলো দিছে। দেওয়ার পরে এখন বাচ্চা কাচ্চা, সে যখন বাচ্চাটা যখন খাচ্ছে না মনোযোগ দিয়ে বা কিছু একটা করতেছে, তখন তার উপরে কিচকিচ শুরু করছে, চিল্লাচিল্লি শুরু করছে, "হ্যাঁ, এত কষ্ট করে সারাদিন রান্না বান্না করছি তোমার জন্য, এই সেই, তুমি এখন সময় মতো খাচ্ছ না।" নেগেটিভ প্যারেন্টিং। এই কথাটাকেই যদি আপনি পজিটিভ ভাষায় বলেন যে সারাদিন কিন্তু আমি এখনো গোসলটাও করতে পারিনি। হ্যাঁ, সারাদিনে, হ্যাঁ অনেকে বলবেন যে আমার ছেলে মেয়ে কথা শুনে না, আমি ওই সাবজেক্টটাতে আসতেছি। ওই যে আইসবার্গের কথা মনে রেখে তাইলে বুঝতে। তো যখন আপনি আপনার বাচ্চার উপরে চিল্লাফাল্লা করবেন, হ্যাঁ, নেগেটিভ প্যারেন্টিং দিবেন, তখন বাচ্চা কাচ্চা আপনার কথাটা মন থেকে শুনবে না, কিছু কিছু আপনাকে দেখানোর জন্য কিছু কিছু অ্যাক্টিভিটি করবে। তো অলস বাবা মা যেটা করে, যে এই তুমি এক কাজ করো, বাসায় ধরেন 2টা বাচ্চা আছে, হ্যাঁ, একটা ছেলেকে এক জায়গায় রাখছে, এক রুমে রাখছে, আর একটা ছেলেকে আরেক রুমে রাখছে। দুইজনকে একসাথে রাখে নাই কেন? দুইজন যদি ঝগড়া করে,
দুইজন যদি কান্নাকাটি করে ওনাকে এখানে এসে এক্সট্রা একটা সময় দিতে হবে, এটাকে উনি দায়িত্ব মনে করতেছে, প্যারেন্টিং না। তো এটার কারণে বাচ্চাদের উপরে ওই যে আইসবার্গে আসবে নেগেটিভ ইফেক্ট পড়ে। নেগেটিভ ইফেক্টটা কি পড়ে, বাচ্চাদের ভিতর থেকে শেয়ারিং এর যে অনুভূতিটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ধরেন আপনার কাছে টাকা আছে, মানে অনেক টাকা পয়সা ইনকাম করেন, এখন আপনার বাচ্চাকে একটা ছেলেকে আপনি একটা খেলনা কিনে দিয়েছেন, আর একটা ছেলেকে আপনি একটা খেলনা কিনে দিয়েছেন। তো সে তার খেলনা দিয়ে অভ্যস্ত, সে তার খেলনা খেলনা দিয়ে খেলে অভ্যস্ত। আপনি আপনার এই ছেলেকে, বড় ছেলেকে একটা কাপড় কিনে দিয়েছেন, সে এটা পরে টরে ভালো কাপড়ই আছে এটা ফেলে গেছে। তারপরে ছোট ছেলেকে আবার নতুন কাপড় কিনে দিয়েছেন। এখন দেখেন কতটুকু প্রবলেম। আপনি যখন বয়স্ক হবেন, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, এই ইফেক্ট গুলো তখন পড়বেই পড়বে। যখন সে নিজের জিনিস নিয়ে ভাবতে ভাবতে অভ্যস্ত, সে যখন বাড়ির কথা চিন্তা করবে, আপনার বাড়িকে সে নিজের ভাববে। আপনার যদি দুইটা বাড়ি থাকে, আপনার ছেলে চিন্তা করে ফেলবে যে এই বাড়িটা আমার, এই বাড়িটা ভাইয়ার, ওই বাড়িটা ভাইয়ার, এই বাড়িটা আমার। ঠিক আছে? সে তো ছোটবেলা থেকে শেয়ার করে অভ্যস্ত। তার বড় ভাই যে কাপড়টা পরছে, এই কাপড়টা যদি সে পরে অভ্যস্ত হইতো, তার বড় ভাই যে খেলনাটা দিয়ে খেলছে, ওই খেলনাটা দিয়ে খেলে যদি অভ্যস্ত হইতো, তার বড় ভাই যেই প্লেটে খাইছে সেই প্লেটে খায় যদি অভ্যস্ত হইতো, শেয়ারিং এর মেন্টালিটি তার ভিতরে তৈরি হইতো। এখন আপনি তো একটু দায়িত্ব পালন, মানে একটু দায়িত্ব মনে কইরা বা একটু পেরেশানি মনে করে আপনি আলাদা আলাদা রুমে তাদেরকে রাখতেছেন, আলাদা আলাদা জিনিসপত্র দিচ্ছেন। একটা সময় তো সে সবকিছু আলাদা আলাদা নিয়ে ভাববে। তুমি চিন্তা করবে যে আমি তার জন্য কি করি নাই, সবকিছু দিছি, আমার জীবনটাকে উৎসর্গ করে দিছি, বিসর্জন বিসর্জন দিয়ে দিছি। আমার ছেলে তো আমার কথা ভাবতেছে না। আপনি ছোটবেলায় ভাবার নাই তাকে, আপনি তাকে মানে আলাদা আলাদা করে বড় করছেন। সে এখন তো আপনাকে এরা চিন্তা করবে না। যখন পরিবারে শেয়ারিং এর মন মানসিকতা তৈরি হবে, একজন আরেকজনের সাথে শেয়ার করার, তখন গেম চেঞ্জ হয়ে যাবে। এক বাড়িতে সবাই থাকতে কমফোর্টেবল ফিল করবে, মানে এটাতে সে অভ্যস্ত, নাইলে সে আপনার সাথে পছন্দ করবে না। আশা করি এতটুকু বুঝতে পারছেন, এখানে একটা পজিটিভ নেগেটিভ প্যারেন্টিং এর অনেক বড় বিষয় আছে। আচ্ছা, এরপরে চলে আসি যে বাচ্চারা, কিছু বাচ্চারা কথাবার্তা শুনে না, কিছু বাচ্চারা আপনাদের সাথে মিথ্যা কথা বলে, কিছু বাচ্চারা আপনাদের সাথে চুরি মানে বাসায় থেকে এটা সেটা চুরি করে, মানে না বলে এটা সেটা নিয়ে যায়। তারপরে হচ্ছে তারা ধরেন নানান সময় এমন কিছু করে যেটা আপনার বংশের সাথে চায় না, যেটা আপনার পারিবারিক মর্যাদা বোধের সাথে চায় না। বাচ্চারা এমন এমন কাজ করতে থাকে। আমি একটু ক্লান্ত আজকে সারাদিন, আমি যেখানটায় বসে আছি এটা হচ্ছে আমার নতুন মাদ্রাসার প্রস্তুতি চলতেছে এখানে। তো এখনো সবকিছু কাজ শেষ হয় না, আমি কার্পেট নিয়ে আসার জন্য, মানে সবকিছু মিলে আমি ক্লান্ত সারাদিন কাজ বাজ করে। তো একটু ক্লান্তি চলে আসছে, আমি দ্রুত শেষ করবো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলে। তো বাচ্চারা আপনাদের কথাবার্তা শুনতে চায় না। এখন আপনি মনে করতেছেন কি যে আমি তো আমার বাচ্চাকে জীবনে কোনো কিছু কম দেই নাই, সে আমার কথাবার্তা শুনবে না কেন? আচ্ছা, যখন আপনি তাকে অনেক কিছু দিচ্ছেন, তার জন্য অনেক চেষ্টা করতেছেন, হ্যাঁ, আপনাকে নিয়ে সে ভাবতেছে না, চিন্তা করতেছে না। শেয়ারিং এর ক্ষেত্রে আরেকটা কথা আমার বাদ রয়ে গেছে। কথার কথা ধরেন, একটা বাচ্চার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? আমার দৃষ্টিভঙ্গিতে একটা বাচ্চার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খেলনা। মানে তার সবচেয়ে ছোট বাচ্চাদের কথা বলতেছি। আপনি ধরে নেন যে এর চেয়ে একটু বড় বয়স্ক হইলে তার জন্য কি প্রয়োজন, বা তার সবচেয়ে ইন্টারেস্টের ব্যাপার কি। ধরেন আমাদের বয়সের যারা, বা আমাদের যে একটু বড় যারা, মোটামুটি চলছে বা সব দুনিয়া সম্পর্কে জানে, চাকরি বাকরি করে, তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? সম্পত্তি। দুনিয়া আখেরাতের চিন্তা ওই ওই হিসাবে বলতেছি না, আমি বলতেছি প্যারেন্টিং এর দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, তো একজনের কাছে ধরেন তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সম্পত্তি। একজনের কাছে ধরেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা সময় গিয়ে তার লাইফ পার্টনার। এরকম এক একটা বয়সে এক একটা চাহিদা থাকে একজন। মনে হয় যে এই বয়সে বা ওই সময়টাতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওইটাই। আচ্ছা, একটা বাচ্চার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি? উত্তর হবে খেলনা। হ্যাঁ, একটা বাচ্চা, একটা শিশু, ছোট ছেলে, ছেলে মেয়ে, তারা সবচেয়ে বেশি খেলনার প্রতি থাকে, মানে আগ্রহী। একটা খেলনা পাইলে সে যে খুশিটা হবে, তাকে যদি আপনি 1 লাখ টাকার একটা বান্ডিল দেন, খুশি হবে। টাকা দিয়ে কি করবে? ছেড়ে মেরে ফেলবে বা ফেলে দেবে। কিন্তু আপনি যদি তাকে একটা খেলনা দেন, সেই ক্ষেত্রে কি হবে? সে অনেক বেশি খুশি হবে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট একটা নোটিস মনে রাখবেন, যে আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার আত্মীয় স্বজনের অনেক টাকা পয়সা আছে। তো প্যারেন্টিং নিয়ে আসলে অনেক সাবজেক্টে কথা বলা যাবে। যাদের অনেক বেশি টাকা পয়সা, তাদের প্যারেন্টিংটা একরকম।
যাদের একটু মধ্যবিত্ত যারা তাদের আহ, হচ্ছে প্যারেন্টিংটা একরকম, যারা নিম্নবিত্ত তাদের প্যারেন্টিংটা একরকম, যারা দূরে থাকে চাকরি করে তাদের প্যারেন্টিংটা একরকম, তাদের বাচ্চা কাচ্চাকে শাস্তি দেওয়ার সিস্টেমটা একরকম, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের প্যারেন্টিংটা আরেক রকম, নানান ইয়া থাকে। আমি ওভারঅল একটা বিষয়ে কথা বলতেছি, ইনশাল্লাহ সামনে যদি এই ওয়েবিনারে আরো কথা বলার সুযোগ হয় বা আপনাদের সাথে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো জায়গা থেকে কথাবার্তা বলার সুযোগ হয়, আমি পার্টিকুলার আলাদা আলাদা বিষয়ে কথা বলার চেষ্টা করব। তো এখন আসি, যে ধরেন একজনের মোটামুটি টাকা পয়সা আছে, টাকা পয়সা যার নাই তার সন্তানের জন্য কোনো কিছু অভাব থাকে না। মানে সবাই চেষ্টা করি কি সর্বোচ্চটা দিয়ে সন্তানকে দিতে, সন্তানের জন্য খরচ করতে। এখন যার অনেক বেশি টাকা পয়সা, সে ধরেন তার বাচ্চাকে শুধু খেলনা কিনে দিচ্ছে, খেলনা কিনে দিচ্ছে, গাড়ি কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে, তার একটা দোলনা লাগবে দোলনা দিচ্ছে, তার একটা বাইক লাগবে বাইক দিচ্ছে, সে গোসল করার জন্য একটা কি বলে রেগুলারে ওইটা কিনে দিচ্ছে, শুয়ে শুয়ে যেন গোসল করতে পারে, এভরিথিং যা কিছু লাগে। তার পুরা ঘরে শুধু খেলনা আর খেলনা, যা চা, মামা আসছে খেলনা নিয়ে, খালা আসছে খেলনা নিয়ে, বোন আসছে খেলনা নিয়ে। অনেকের হয়, অনেক দরিদ্র ফ্যামিলিতে আমি সেটা দেখছি, সেজন্য বলতেছি। এত পরিমাণে খেলনায় সে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। দেখেন, একটা বাচ্চার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খেলনা। আপনি তাকে এত খেলনা দিলেন, এখন খেলনার প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে গেছে, তার জিন্দেগিতে আর আছেটা কি? আমি জানি না আপনারা, আপনাদের সাথে যদি আমি কথাবার্তা বলতে পারতাম, আমি সামনাসামনি কথা বলতে পারলে হয়তো মজা পাইতাম। তো একটা বাচ্চার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে খেলনা। এখন তার খেলনার প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে গেছে, এত খেলনা সে পাইছে। একটা ছেলের, একটা মেয়ের, একটা বাচ্চার যে ফেসিলিটিস দরকার সে সব কিছু পায় পরিপূর্ণ, সে তো জীবন থেকে অতিষ্ঠ। সে করবে কি বলেন? সে যেদিকে তাকায় খেলনা, যেদিকে তাকায় অনেক কিছু, তার জীবনে আর আনন্দের রইলটা কি? এটা তো আনন্দ না, নেগেটিভ প্যারেন্টিং। আপনার আছে তাই আপনি দিচ্ছেন, আপনি শেষ করতেছেন। দেওয়া মানেই মানে অনেক কিছু না। দয়া করে এই বিষয়ে অনেক আলোচনা আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই বিষয়ে একটা আলোচনা আছে, যে আপনার সন্তানকে আপনি অভাব শেখান। ঠিক আছে, সেইখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, এটা প্রমোশন করা আমার উদ্দেশ্য না, আমি আরেকটু সংক্ষেপ বলি। আপনার বাচ্চাকে আপনি অভাব শেখান মানে, ধরেন বাচ্চার জন্য একটা ব্রাশ কিনবেন, টুথব্রাশ। তো টুথব্রাশ যখন কিনবেন, আপনার বাচ্চাকে, শহরের অধিকাংশ মানুষ হয়তো যারা ওয়েবিনারে জয়েন করেছেন, তো আপনি সাথে নিয়ে গেলেন, বাচ্চাকে তো একটু হাঁটাহাঁটি করার মোবাইল নিয়ে যাওয়ার প্রয়োজন। তার জিনিসটা যখন কিনতেছেন তখন আপনি তাকে সাথে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দোকানের মধ্যে বলেন যে তোমার কোন ব্রাশটা পছন্দ বাবা? যে বাবা আমার ওই ব্রাশটা পছন্দ। আচ্ছা ঠিক আছে, তুমি আঙ্কেলকে বলো ওই ব্রাশটার দাম কত, তাকে দিয়ে কিনা, আপনি টাকা দেন। যে ওই ব্রাশটার দাম, সে বললো, আঙ্কেলকে বললো যে আঙ্কেল এই ব্রাশটার দাম কত? আঙ্কেল চাইলো ব্রাশটার দাম 80 টাকা। তো তখন আপনি আপনার বাচ্চাকে বলেন যে তুমি বলো এই ব্রাশটা 40 টাকায় দিবে কিনা, তাকে এটা শিখা। ঠিক আছে, এরপরে আপনি টাকাটা তার হাতে দেন, যে তুমি টাকাটা দাও আঙ্কেল। সে যখন টাকাটা দিবে, তখন যদি বাম হাতে দেয়, আপনি বলেন যে বাম হাতে না, ডান হাতে দাও, দুই হাতে দাও, এইভাবে দেওয়ার আদব। হ্যাঁ, ব্রাশটা তুমি নাও, সবসময় আঙ্কেলকে সালাম দাও। সে একটা জিনিস শিখলো আপনার কাছ থেকে। আমি আমার আমার এই কথাগুলো বলতেছি, আমার বাবা আমাকে দিয়ে ব্রাশ কিনাইছে, সেজন্য আমি ব্রাশের কথাই বলতেছি। আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনার সন্তান আপনার গল্প গর্বের সাথে শোনাবে। আমার বাবার কথা মনে হয় আমার পছন্দ দাঁড়ায় গেছে। আমার বাবা আমাকে ব্রাশ কিনা শিখাইছে, আমি ব্রাশটা কিনছি। অবশ্য আমি অনেক কিছু নিজেরটা নিজে কিনি না, এখনো পরিবারে বা আমার সহযোগিতা নেই। বাকি সে যখন নিজে থেকে ব্রাশটা কিনবে, তখন ওই ব্রাশের প্রতি তার একটা গুরুত্ব, তার একটা টান কাজ করবে। কারণ ওই ব্রাশ কেনার পিছনের স্টোরিটা সে জানে। আপনি যদি আপনার বাচ্চাকে কৌশলে ওই ব্রাশের টাকাটা ইনকাম করছে কতটা কষ্ট করে, সেই বিষয়টাকে তার মাথায় দিতে পারেন, এটা হচ্ছে প্যারেন্টিং। এটাও প্যারেন্টিং। প্যারেন্টিং এর অনেক বিশাল আলোচনা, অনেক কিছু বাকি। বাকি আপনার বাচ্চাকে যা লাগতেছে সব দিতে থাকবেন না, সব কিছু দিতে থাকবেন না। একটা জিনিস অ্যারেঞ্জ করা, একটা জিনিস কেনা, যে কত করবেন, এমনটা যদি আপনি আপনার বাচ্চার ক্ষতি করলেন, এরপরে একটা সময় গিয়ে অভিযোগ করবেন যে বাবা আমি তো তোমার জন্য কোনো কিছু কম করি নাই, আমি তো তোমার কোনো কিছু অভাব দেই নাই, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, তুমি আমার সাথে রাগ করতেছো। হ্যাঁ, এটা কেন হয়? এটা হয়, একটা ছেলেকে যখন আপনি নেগেটিভ প্যারেন্টিং দিবেন, আপনি খারাপ প্যারেন্টিং দিবেন। ধরেন, নেগেটিভ প্যারেন্টিংটা কি? কোনো কারণে
ইচ্ছায় অনিচ্ছায় আসলে বাচ্চারা বাবা মাকে ভালোবাসে। মানে বিষয়টা এমন না যে এত ভালোবাসি আমি, আমার ছেলেটা বুঝে না, এমন না বিষয়। বাচ্চারা বাবা মাকে আরো বেশি ভালোবাসে। ওই যে বললাম আইসবার্গের কথা মনে আছে কিনা, যারা শুরুতে জয়েন করেছিলেন তাদের মনে থাকার কথা। আইসবার্গ হচ্ছে, বরফের পাহাড় হচ্ছে সমুদ্রের মধ্যে এমন একটা জিনিস যেটা অনলি 20%, 20% উপরে দেখা যায়, 80% পানি নিচে থাকে। তো বাচ্চাদের পজিটিভ জিনিসটাও 20% দেখা যায়, নেগেটিভ জিনিসটাও 20% দেখা যায়। যদি একটা নেগেটিভ প্যারেন্টিং পায় একটা বাচ্চা বড় হয়, আপনার সাথে যদি আপনার বাচ্চা উত্তর দেয়, আপনার কথার উপরে যদি তর্ক করে, আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাইলে মনে করবেন তার ভিতরে 80% আরো জমা, সে অনলি 20% দেখাচ্ছে। সে যেটা দেখাচ্ছে যে খারাপ ব্যবহারটা করতেছে, এটা মাত্র 20%, 18%, আরো 80% তার ভিতরে রাগ, ক্ষোভ, ঘৃণা আছে। ভালোবাসাটাও যেটা দেখাবে সেটা 20% দেখে। বাচ্চা বাচ্চা তো বাচ্চা, ছোট মানুষ। এখন নেগেটিভ প্যারেন্টিং এর বিষয় বলি, আইসবার্গটা কেন হয়। আপনি আপনার আপনার বাচ্চা আপনাকে ভালোবাসে, আপনার সন্তান আপনাকে মহব্বত করে, কোনো কারণে আপনাকে একটা কষ্ট দিয়ে ফেলছে, হ্যাঁ, আপনার সাথে একটা বেয়াদবি করে ফেলছে, বা হোয়াট এভার, যে কোনো ঘটনা একটা ঘটায় ফেলছে। তার বোনকে মারছে, মানে একটা ছেলে তার ছোট বোনকে মারছে। এখন মারতে গিয়ে রাগে, যে ছোট মানুষ তো বোঝে না, মেরে ফেলছে বেশি, একটু শাস্তি দিয়ে ফেলছে। এখন আপনি তাকে বদুয়া দিলেন, তাই তোর এত কিছু দিয়ে করতেছে এই সেই আমি যাবি, আপনি তাকে এমন একটা কথা বলে ফেলছেন। আসলে আহ আপনারা জানেন, আমি যে উল্লেখ করে করে করতে হবে এমন না। অনেকে বদুয়া, যে তোর উপরে আল্লাহ লানত করুক, তুই ধ্বংস হ, তুই আমার মেয়েটা শেষ করছো, মারছো, মানে এমন এমন কথাবার্তা মামা বলছে। এখন সে যে তার বোনের সাথে ঝগড়া করছে, এখন তারও তো তার বোনের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, ঠিক আছে। আপনি ভাবছেন কি যে আমি একটু ধমক দিচ্ছি, দিয়ে একটু পরে আদর করে ফেলবো, তো হয়তো এই জিনিসটা চলে যাবে। তো আপনি যখন এই কথা বলছেন, বলার পরে তার ভেতরে একটা ছোট একটা কাচের, মানে ধরেন কাচের একটা ইয়ার মধ্যে একটা দাগ দেখা যায়, কিন্তু দাগটা আছে, এরকম একটা আঁচ তার ভেতরে পড়ছে। এরপরে আপনি কানেক্ট করলেন যাই, পরবর্তীতে ধরেন সে বসে বসে ফোন টিপতেছে, ঠিক আছে। আপনি কাজ বাজ করতেছেন, 2-3 বার বলে গেছেন যে বাবা পড়তে বসো, সে পড়তে বসে নাই। হম। আপনার মেজাজ মেজাজ খারাপ, আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বা আপনার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, বা বসের সাথে কথা হয়েছে, এবার সে ঝামেলা। খুদাই তার উপরে চিল্লা পাল্লা শুরু করলো যে তোমাকে আমি পড়তে বসতে বলছি, তুমি এখনো বসে মোবাইলটা টিপতেছো, ঘর থেকে বাইরে হও, বাড়ির থেকে আহ, আমার সামনে থেকে যাও। আমি যেভাবে বলতেছি এভাবে না। আপনারা যারা গার্ডিয়ান হয়েছে তারা তো বুঝেন যে বাবা মা মানে এই সমস্ত সিচুয়েশনে কি খারাপ ব্যবহারটা করে বাচ্চাদের সাথে। মনে করে যে আমার বাচ্চাই তো, আমি সংশোধন করে নো, এটা ভুল। আপনি তার উপরে চিল্লাইছেন, আমি এখন পারতেছি না হয়তো, আপনি ধরে নেন যে এই সমস্ত সিচুয়েশনে মা বাবা বাচ্চাদের সাথে হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করছে। এখন ছেলেটা খালি মোবাইলটা রাখতেছে, অথবা যে কাজটা করতেছে সেই কাজটা খালি করতেইছে, তার ভিতরে একটা কষ্ট পাইছে, তার ভিতরে একটা আঘাত চলতেছে। আচ্ছা, এই যে একটা কষ্ট পাইলো, দুইটা কষ্ট পাইলো। আমি আরেকটা ঘটনা বলি। কিছুদিন আগে মনে হয়, বছর খানিক আগে, আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি ট্রেনে। তো ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, আমি সিট পাই নাই, দাঁড়ায় আছি। তো আমি যেই জায়গাটায় দাঁড়াইছি, এর চারপাশে হচ্ছে, আমার চারপাশে 8টা সিট, 8টা মানুষ বসে আছে সিটে। আমার সামনে পিছনে আরো অনেক মানুষ দাঁড়ানো। তো এর মধ্যে একটা মহিলা, তার কোলে একটা সন্তান, বাচ্চা, ছেলে বাচ্চা, মনে হয় বাবুটার বয়স হবে 3.5 বছর। তো ছেলেটা কি যেন খাবে, সম্ভবত আহ দুধ টাইপের কিছু একটা, ট্রেনে উঠছিল বোতলে করা, এগুলো কিছু একটা খাবে আর কি। আমি ওই জিনিসটা খেয়াল করি নাই, আমি যেখান থেকে খেয়াল করছি সেখান থেকে আপনাকে বলি। তো বাচ্চাটা কোনো কিছুর জন্য খুব কান্না করতেছে। তো কান্না করতেছে পরে, যেই কান্না শুরু করছে, মহিলা একটু ডানে বামে তাকাইছে, সবাই একটু ভালো দেখা যাচ্ছে, এই সেই বাচ্চা কান্না করতেছে, মহিলা ঠাস ঠাস করে দিলে তো মারছে বাচ্চাটাকে। আচ্ছা, আইসবার্গের চ্যাপ্টার আলোচনা চলতেছে, বাচ্চাটাকে ঠাস ঠাস করে দিলে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে বাচ্চাটা আরো জোরে, বাচ্চা ব্যথা পাইছে, ব্যথায় কান্না করতেছে। তাকে এমন ভাবে, মানে মানুষের চিন্তা করে, ডান বামের চিন্তা করে, সে বাচ্চাটা কান্না করতেছে সেই জন্য এমন ভাবে শাস্তি দিচ্ছে, থাপড়াচ্ছে, মুখের মধ্যে চিপ দিয়া ধরতেছে, মুখের মধ্যে এবং চাপ দিয়া ধরতেছে। আপনারা হয়তো অনুভব করতে পারতেছেন ঘটনাটা ওইখানে কি। এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছে যে উনি ঘটনাটা করতেছে ডান বামে তাকায়, জিনিসটা বিব্রতকর দেখাচ্ছে, বাচ্চাটা কান্না করতেছে সেজন্য বিব্রতকর লাগতেছে,
জাস্ট এই জন্য উনি বাচ্চাটাকে শাসন দিচ্ছে, কিছু বলার কিছু নাই। আমি শুনলাম উনি মহিলা মানুষ, ঘটনাটা হয়তো এমনি এমনি চোখে পড়ছে দেখছি। এখন দেখেন যে মহিলা এই কাজটা করছে উনি তো নেগেটিভ প্যারেন্টিং দিছে। আপনি বা ওই মহিলা যদি মনে করে যে আমার বাচ্চার বয়স হচ্ছে অনলি 3.5 বছর, এই ঘটনাটা তার যখন 30 বছর হবে সে ভুলে যাবে। ভুল। 3.5 বছর বয়সে একটা বাচ্চার সাথে কি জুলুমটা হয়েছে 33 বছর বয়সে সেটা মনে থাকে। বলবেন যে আমাদের সাথে কত কিছু হয়েছে এগুলো তো মনে রাখি নাই। না না, সব মনে থাকে না, একটু একটু করে মনে থাকে। এখন যারা নেগেটিভ প্যারেন্টিং দেয় তারা তো এগুলো করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, ঠিক না? তো ওইটা হচ্ছে আইসবার্গের মতো তার ভিতরে জমতে থাকে আর কি। একটা বাচ্চা একদিনেই মা বাবার সাথে উল্টা ব্যবহার করা শুরু করে না, একদিনেই বাবা মার সাথে খারাপ ব্যবহার করা, মিথ্যা কথা বলা শুরু করে না। ধীরে 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 মানে ওইরকম সে তৈরি হয়েছে। তো ওই যে উনি মানলো, 3.5 বছরের বাচ্চা হইলো, তার মনের ভিতরে একটা দাগ থেকে যাবে, সে অনুভব করতে পারে। আমি জানি না, আচ্ছা এটা হচ্ছে অন্য একটা সাবজেক্ট, অন্য কোনো দিন আলোচনা করবো কোন বছর কোন বয়সের বাচ্চারা কতটুকু বুঝে। 3.5 বছরের একটা বাচ্চা এগুলো মনে রাখার সাধ্য আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, অনেকে আমার বলবেন যে এই সমস্ত বিষয়ে কথাবার্তা আসতেছে কেন। আসে, এটা হচ্ছে আসার বিষয়। যেই মহিলাটা তার সন্তানকে ডানে বামে কি হবে, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কান্না করতেছে এই জন্য এই চিন্তা করে তাকে শাস্তি দেয়, এই ছেলেটা বড় হয়ে যদি কোটি কোটি টাকা মালিক হয়, তখন তার মাথায় চিন্তা আসবে যে আমি তো কোটিপতি, তুমি তো গরিবের মেয়ে, তুমি যদি আমার ফ্যামিলিতে থাকো, তুমি যদি আমার ফ্ল্যাটে থাকো, তুমি যদি আমার বাড়িতে থাকো, তাহলে মানুষ কি বলবে, আশপাশ কি বলবে, এগুলো চিন্তা তার ভিতরে আসবে। এটা তো 3.5 বছর বয়সে আপনি তাকে ঢুকাই দিচ্ছেন। আপনি তখন ডান বামের চিন্তা করতেছেন, সেই জন্য তখন সে মনে করবে না যে তুমি তো আমার মা। এগুলো থাকে ভাই, ভিতরে থাকে। বাচ্চাদেরকে যখন আপনি লালন পালন করবেন, তখন মানুষ কি বলবে সেই চিন্তা নিয়ে তাকে শাস্তি দিবেন না, মানুষ দেখবে সেজন্য তার প্রশংসা। যদি মানুষ কি করবে সেজন্য, মানুষ কি বলবে সেজন্য তাকে শাস্তি দিতে থাকেন, তাকে গাইড করতে থাকেন, তাইলে খারাপ যে আসর তার ভিতরে, এটা একটা জন্ম। দ্বিতীয় কথা, যদি আপনি তাকে বদদোয়া দেন এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টাকে সেও ভালোবাসে, সে নিজে নিজেই ভুল শুধরে এলো, সেই জন্য যদি তাকে আপনি শাস্তি দেন, তাহলে এই বিষয়টা তার ভিতরে থেকে যাবে। তো আমি এই বিষয়টাকে আর না বাড়াই, খুব সহজ কথা হলো, একটা বাচ্চা যদি কোনোদিন আপনার মুখের উপরে তর্ক করা শুরু করে, আপনি থেমে যাবেন। আপনার কথার উপর উত্তর দিছে, এই তুমি ঘুমাও, সে বিরক্ত হয়ে বলতে কি তুমি যাবে এখান থেকে, একদিনে বলে নাই কথাটা। যদি কোনো বাবা মা, আমি জানি না এখানে কতজন আছেন, 78 জন দেখাচ্ছে ফেসবুক লাইভে, হয়তো আপনাকে আছেন। যদি কোনো বাবা মা এমন থাকে যে আপনি বলছেন আপনার বাচ্চাকে "এই তুমি ঘুমাও", সে বলছে তুমি এখান থেকে যাও, একদিনে হয় নাই, আপনি থেমে যান, আপনি বসেন, ভাবেন যে আপনি কি কি নেগেটিভ প্যারেন্টিং, কি কি নেগেটিভ শাসন তাকে দিচ্ছেন। আপনি একজন মেন্টরের কাছে যাওয়া উচিত। একজন, আমরা তো ব্যবসা সামলানোর জন্য কত মানুষের কাছে কত কিছু শিখি, চাকরি সামলানোর জন্য মানুষের কাছ থেকে কোর্স করি, ট্রেনিং করি, এটার জন্য ট্রেনিং করি, সেটার জন্য ট্রেনিং করি, আর সব কিছু করে টোরে টাকা পয়সা কামায় বলতেছি কি যে সন্তানের জন্য সব। কিন্তু এই সন্তান লালন পালনের জন্য আমরা এক পয়সা কোনোদিন কেউ খরচ করছে কিনা, অনেকে হয়তো করে, বা এই বিষয়ে কেউ রিসার্চ করে কিনা, করে না। যখন আপনার ছেলে প্রথম দিন বলছে যে তুমি এখান থেকে যাও, মানে কথাটা যখন একটু রোড হয়েছে, একবারে এর পিছনে অনেক স্টোরি আছে, অনেক কিছু করে সে আপনাকে এই কথাটা বলছে। অবশ্যই অবশ্যই আপনি আপনার সন্তানের যখন তার যখন রুট ব্যবহার দেখবেন, উগ্র ব্যবহার দেখবেন, তখন এর কারণগুলো খুঁজে বের করবেন। আপনি কি কি কারণে এমন হয়ে যাচ্ছে, তার কাছে হালকা হয়ে যাচ্ছে, সে আপনার কথার উপর জবাব দিচ্ছে। বাচ্চারা আপনার কথার উপরে জবাব দেবার সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ, সবচেয়ে বড় কারণ একটা, এটা হচ্ছে বাবা মা যদি তর্ক করেন, কথায় কথায় যদি বাবা মা তর্ক করেন, ঝগড়া করেন, কথা কাটাকাটি করেন, এবং সেই বিষয়টা যদি আপনার ছেলে মেয়ে জানে, তাইলে আপনার ছেলে মেয়ে কখনোই আপনার কোনো দিকে থাকবে না। আমার একটা ছাত্র আমার কাছে ভর্তি হয়েছে, ওর নামটা না বলি কারণ উনি আমার পেজের ভিডিও টিডিও দেখে,
যেহেতু আমার পেজে এটা শেয়ার করছি, উনি হয়তো বা দেখতেছে। তো ওই ছাত্র আমার কাছে আসছে, আসার পরে আমি বাচ্চাদের সাথে প্রথম দিনই চেষ্টা করি মিশে যাই। আমি বাবুটাকে বলতেছি, বাবা তুমি বড় হয়ে কি হইতে চাও? সে আমাকে বলতেছে, আমি বড় হয়ে আমার বাবাকে একটা লাথি দিয়া আসমানে পাঠিয়ে দিতে চাই। মানে তার স্বপ্ন হচ্ছে তার বাবাকে একটা লাথি দিয়ে আসমানে পাঠিয়ে দিতে, চাঁদে পাঠিয়ে দিতে। আমি তো ওই কথা শুনে একদম ঘেমে গেছি। আরে কি বলে, কি বাচ্চা কি বলে! তো আমি এত তার সাথে বেশি কথাবার্তা বলি নাই, আমি অন্য বিষয়ে কথাবার্তা বলতেছি। তারপরে নানান কিছু বলে টলে তাকে ক্লাসে বসাই দিচ্ছি। তার আম্মু আসছে মনে হয় 2-3 দিন পরে। আসার পরে আমি তার আম্মুর সাথে বলতেছি আর কি, যে আচ্ছা, ওর বাবা কি ওর খোঁজ খবর নিচ্ছে না নাকি কি আসবে শুন। বাবার কথা বলতেছিল সে। তো বলতেছে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। তো উনি যেহেতু মহিলা মানুষ, আমি ওনার সাথে কথা বাড়াই নাই। আমাদের অফিসের যে স্যার আছে, আমাদের অফিসের ম্যানেজার, তো ওনার কাছ থেকে আমি কে জিজ্ঞেস করলাম যে অমুকের বাবা মার সম্পর্কে কি আপনি কিছু জানেন? তো বলতেছে যে হ্যাঁ, মনে 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 বিষয়। আচ্ছা যাই হোক, আমি মূল রেজাল্টটা বলি। ঘটনা হচ্ছে ওই মহিলার সাথে হচ্ছে বাচ্চাটা নিয়ে আসছে, কোর্টে মামলা টামলা হয়েছিল, হওয়ার পরে বাচ্চাটাকে ওই মহিলা পাইছে। এখন মনে হয় 18 বছর পর্যন্ত দেশের আইন যে মার সাথে থাকবে, বা এই আইনটা সম্পর্কে আমি একটু কম জানি। তো মা করতেছে কি, বাচ্চাকে বোঝাচ্ছে যে তোমার বাবা আমাকে এত কষ্ট দিছে, তোমার বাবা আমাকে এত কিছু করছে, তোমার বাবা আমাকে টাকা দিচ্ছে না, এই সেই সেই, মানে নানান কিছু বোঝায়। তার বাবার প্রতি তার ভিতরে একটা ঘৃণা সৃষ্টি করছে, একটা জেদ সৃষ্টি করছে। যার কারণে আমি বলছি যে তুমি বড় হয়ে কি হইতে চাও, সে বলছে লাথি দিয়ে বাবাকে চাঁদে পাঠিয়ে দিতে চায়। নেগেটিভ প্যারেন্টিং। এমনটা হয়তো আপনার বাচ্চার সাথে হচ্ছে না, কিন্তু আপনি যখন বলতেছেন যে তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছে, এই কথাটা যদি আপনার ছেলেকে 10 বার বলেন যে তোমার বাবা আমাকে কষ্ট দিচ্ছে, একটা সময় গিয়ে সে তার মনে প্রশ্ন আসবে, তোমাকে কেন কষ্ট দিচ্ছে। এটা সন্তানের সাথে শেয়ার করার বিষয় না। তোমার বাবা আমার উপরে জুলুম করতেছে, তোমার বাবা আমাকে অত্যাচার করতেছে, এই করতেছে সেই করতেছে, আপনি সন্তানের কাছে ভালো হইতে চাচ্ছেন, ভালো হইতে পারবেন না। তার ভিতরে আইসবার্গের মতো খারাপ বরফ জমে যাবে। ঠিক আছে, আপনি তার কাছে হালকা হয়ে যাবেন, তোমাকে তো আমার বাবাই মূল্যায়ন করেন, আমি তোমাকে কি করবো, এবং চিন্তা তার ভিতরে কাজ করবে। তো নেগেটিভ প্যারেন্টিং এর সবচেয়ে নেগেটিভ আমি যেটা মনে করি, বাবা মা সন্তানের, এক তো তাদের সামনে ঝগড়া করবেন না, দ্বিতীয় যদি কোনো কারণবশত ঝগড়া হয়, কোনো ঝামেলা আপনাদের ভিতরে চলতে থাকে, ছেলে মেয়েদেরকে এগুলো বলার বিষয় না। ছেলে মেয়েদেরকে যদি এগুলো বলেন, তাহলে যেটা হবে, ওই তাদের মনের ভিতরে প্রশ্ন আসবে, তারা আপনাকে হালকায় নেবে। ঠিক আছে, একটা জিনিস দেখবেন কি, হয়তো আপনারা যখন ছোট ছিলেন তখন রিয়েলাইজ করছেন, একটা স্কুলে ধরেন 10টা বাচ্চা ভর্তি হয়েছে, 10টা ছেলে মেয়ে ভর্তি হয়েছে। তো একজনের বাবা 5 লাখ টাকা কামায়, আরেকজনের বাবা 5,000 টাকা কামায়। কেমন জানি যার বাবা 5 লাখ টাকা কামায়, তার প্রতি সবার একটু অন্যরকম একটা ভালোবাসা, আন্তরিকতা ধরো। টিচারদেরও কেমন জানি একটা আদর আদর ভাব। তো এখন যে ছেলেটার বাবার 5 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনকাম, সে কি বেতন বেশি দেয়? বেশি দেয় না। সে কি স্কুলে ফেসিলিটিস বেশি দেয়? সে কি অন্য কাউকে কোনো ফেসিলিটিস দিচ্ছে? কিছুই না। কিন্তু তার অবস্থান ভালো, এটা মানুষের ধারণা হওয়ার কারণে, এটা মনে হওয়ার কারণে সবার তার প্রতি একটা আন্তরিকতা বা পজিটিভিটি। আর যে একটু গরিব বা যার একটু ফ্যামিলিতে প্রবলেম, তার প্রতি কেমন একটা নেগেটিভিটি, মানে সবারই যারা বুঝে তাদের, এটা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, মানে টিচাররাও যেমন তাকে একটু দৌড় দৌড় কেমন করে। এখন আপনার হাজবেন্ডের সাথে বা আপনার ওয়াইফের সাথে প্রবলেম, হ্যাঁ, এটা যদি আপনার ছেলের কাছে, আপনার ছেলেকে আপনার দলে আনার জন্য, পক্ষে আনার জন্য আপনার নেগেটিভিটি কেউ বলেন, যে উনি তো আমার উপরে এমন করে তেমন করে, বা এই সমস্ত কথাবার্তা যদি বলেন, তাহলে আপনি আপনার সন্তানের কাছে হালকা হয়ে যাবেন। এটার কি বলে, সাথে সাথে হয়তো তার একটা ইয়া পাবেন, কি বলে এটারে, ভালোবাসা বা সিম্প্রিতি, কি জানে বলে এটারে, যাই হোক, একটা কিছু পাবেন, মানে তার সাথে, সে সাথে সাথে কথাটা শুনবে, আপনাদের একটু মায়া কাজ করবে, এমন কিছু একটা হবে। কিন্তু লং টাইমে গিয়ে তার ভিতরে নেগেটিভ চিন্তা আপনার প্রতি কাজ করবে। যা তুমি যদি এত ভালো হো, তাহলে তোমার সাথে সবার ঝামেলা নেই। তুমি ভালো হলে তোমার বাপের বাড়ির মানুষের সাথে ঝামেলা নেই। তুমি ভালো হলে তোমার ভাইয়ের সাথে চলতে পারো না। তুমি ভালো হইলে এই কেন সেই কেন। এখন আমার কাছে এসে ভালো বলতেছো, আপনি ভালো বললে এটা ভালো দিবেন। আপনি কখনো আপনার সন্তানকে ভালো বলবেন না আপনার বিষয়, আপনি করে দেখান। আপনি যেটা করবেন সেটা সে বিশ্বাস করবে। বাচ্চারা তা করে না যা আপনি বলেন, বাচ্চারা তা করে যা আপনি করেন। খুব সহজ কথা, এই লাইনটা মনে রাখবেন।
আপনারা যা বাচ্চাদেরকে বলবেন, সন্তানদেরকে বলবেন, তারা সেটা করতে চাবে। আপনারা যেটা করবেন সেটা বাচ্চারা করতে যাবে। খুব সুন্দরভাবে আমার কাছে ফোন দিয়ে অভিযোগ দিয়ে দিচ্ছে, "ওস্তাদ যে কি শিখাইছেন ওরে, ও তো বাসায় এসে নামাজই পড়েন, ও কি শিখাইছেন, সারাদিন এই করে সেই করে, কথা শোনেন।" তো যখন নামাজের সময় হয়েছে তখন বাবা পয়সা টিভি দেখতেছে, ঠিক আছে, ছেলেকে বলতেছে, "এই নামাজে দাঁড়াও, নামাজের সময় হয়েছে, এখনো করতেছো কেন?" উনি টিভি দেখতেছে। এখন উনি যদি টিভি না দেখে টিভিটাকে বন্ধ করে দিয়া যায় নামাজ দিছে, নামাজে দাঁড়াইতো, অথবা ছেলেকে বলতো, "এই চলো নামাজ পড়ি", পজিটিভ প্যারেন্টিং ছিল এটা। তো আপনি বাচ্চাকে যেটা বুঝাইতে চাইবেন সেটা সে বুঝবে না। আপনি যেটা করে দেখাবেন, আপনি তার সামনে যেটা প্রকাশ করবেন সেটা সে করবে। তো যদি নেগেটিভ প্যারেন্টিং দিতে থাকেন, একটা পর্যায়ে গিয়ে তার ভেতরে বিশাল বড় নেগেটিভিটির একটা আস্তানা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিছু 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 করে তার প্রকাশ হইতে থাকবে। তো আমি মনে হয় ভাইজান আজকে কথাবার্তা না বাড়াই, আমি আবার খাওয়া দাওয়া করি নাই, একটু খিদা লাগছে। জি জি শেখ, তাহলে আমরা হ্যাঁ, তাহলে শেখ আজকে প্রশ্ন কথাবার্তা এই কি নিব পর্যন্ত। শেখ? ইনশাআল্লাহ প্রশ্ন আমরা যদি নেক্সট টাইম মানুষ এই বিষয়ে আরো আলোচনা শুনতে চায়, কোথাও বসে আরো লং টাইম, আমি প্রস্তুতি নিয়ে, আজকেও আমার একটু প্রস্তুতি ছিল মেন্টালি। তো আমি আচ্ছা ওস্তাদ, করতেছি এখানে আমার উদ্বোধন করার, ওস্তাদ, একটু কাজ বাজে ব্যস্ত আছি। হ্যাঁ, হ্যাঁ ওস্তাদ, এই যে এখানে একটা ইয়ে আসছিল যে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে আপনি এক বোন জানতে চাচ্ছেন যে এই ধরনের চাইল্ড সাইকোলজি প্রবলেম সলিউশন এই ধরনের কোনো বিষয় নিয়ে কি আপনি কোনো ট্রেনিং বা এই ধরনের কিছু করান কিনা। মার্চ মাস থেকে একদম সরাসরি ট্রেনিং, এটা কি সেজন্য হচ্ছে আমি অনেক কিছু রেডি আদর্শ করছি। মাদ্রাসায় ইনশাল্লাহ? হ্যাঁ, আদর্শ মাদ্রাসায়। আচ্ছা ওস্তাদ, আপনি তাহলে একটু ছোট্ট করে আদর্শ মাদ্রাসার দাওয়াতটা দিয়ে দেন এখানে আমাদের যারা অভিভাবকরা আছেন তাদের উদ্দেশ্যে। আদর্শ মাদ্রাসাটা হচ্ছে কিছু গার্ডিয়ান এমন আমাকে বলতেছে, "ভাইয়া, আহ, বাচ্চারা আসলে আমাদের কথাবার্তা তো শুনে না, শিক্ষকের কথাও শুনে না, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, বাচ্চারা আমাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। এখন বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠানও পাচ্ছি না যে একটা জায়গায় দিব বাচ্চাকে, দেওয়ার পরে টাকা যাই লাগুক, এরপরে আমি নিরাপদ, আমি নিশ্চিন্তা, আমি যা কিছু করব করব। আমাকে যেটা করতে হবে, এটা মাদ্রাসা থেকে দিক নির্দেশনা দিবে যে ভাই, আপনার সন্তানের জন্য এটা করেন, মানে এমন কিছু। তো নানান কিছু, অনেক চিন্তা ভাবনা বা অনেক প্ল্যানিং এর পরে অনেক অভিযোগ আসছে যে ছেলেরা মাদ্রাসায়ও পড়তে চায় না বা স্কুলেও পড়তে চায় না, বাসায় এসেও কথা শুনে না, এসে হাবিজাবি। তো সবকিছু মিলিয়ে ডিসকানেক্টেড যারা, বাবা মায়ের কাছ থেকে, টিচারদের কাছ থেকে, প্রতিষ্ঠান থেকে অমনোযোগী, এমন আমি নিয়োগ করেছিলাম যে 15 জন ছাত্র নিয়ে একটা প্রতিষ্ঠান করব, অনলি 15 জন ছাত্রের একটা মাদ্রাসা। আমি চেষ্টা করবো ওই 15 জন ছাত্রকেই গাইডলাইন দেওয়ার জন্য। একজন ছাত্রের ভর্তি নিছি, সম্ভবত আমার কাছে 45 জন বা 50 জন এরকম ভর্তির জন্য আবেদন করছে। আমি গুছাইয়া ছাড়তে পারি না সত্যি, কালকে কার্পেট করব। তো এরপরে আমি আস্তে আস্তে ভর্তিটা নিব। ভর্তিটা হচ্ছে 5,000 টাকা নিচ্ছি, বেতন হচ্ছে 10,000 টাকা, এর মধ্যে থাকা খাওয়া সবকিছু, 4 বেলা খাবার। তো আমার আসলে ছাত্র লাগবে বা মার্কেটিং এমন না বিষয়টা। মোটামুটি আদর্শ মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে ঝরে যাওয়া ছাত্র যারা, ডিসকানেক্টেড ছাত্র যারা, তাদেরকে একটু লাইনে তোলা। এখন আমার এখানে পড়াশোনাটা কি হবে? পড়াশোনাটা হবে হচ্ছে যারা হিপস করতে চায়, যে সমস্ত বাচ্চারা হিপস করতে চায়, কোরআনের হাফেজ হইতে চায়, তাদেরকে আমি আপাতত হিফজের উপযোগী করব রমজানের আগ পর্যন্ত। এরপরে আমি হিফজ শাখা করব। রমজানের আগ পর্যন্ত আমার কাজ হবে তাকে নুরানি, নাজেরা এগুলোতে পারদর্শী করা। এরপর ইনশাল্লাহ হিফজ বিভাগ নিয়ে কাজ করব। এছাড়া আমার এখানে যারা আছে, মানে যে 15 জন ছাত্র ভর্তি হবে, আমি একজন আর্কিটেকচার নিয়ে আসছিলাম। উনি বাচ্চাদের সাইকোলজির কথা চিন্তা করে, যেমন আমার লাইটের রং কি হইলে ভালো হবে, বাচ্চাদের সাইকোলজির সাথে যাবে, কার্পেটের রংটা কেমন হলে বাচ্চাদের সাইকোলজির সাথে, নানান অনেক গবেষণা করে মনে হচ্ছে যে 12 জন ছেলে এখানে হইলে তারা হোমমেড যে ফিলটা, বাসায় থাকার যে অনুভূতিটা, খেলাধুলা বা এখানে মনটাকে বড় করে চলার যে আনন্দটা, এটা মোটামুটি 12 জন হইলে পারবে, পরিপূর্ণ পাবে। তো আমি এখন নিয়োগ করছি যে 3 জন কম নিব। আমার যাই হোক, আমি 12 জন নিয়ে শুরু করব। আর যদি ওনারা সাজেস্ট করে, ওনারা যে পড়াশোনা করছে, যে হ্যাঁ 15 জন এখানে কমফোর্টেবলি থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, পড়াশোনা করতে পারবে, তাহলে আমি 15 জন নিব। এই হচ্ছে বিষয়। যদি 15 তারিখের আগে কাজ কমপ্লিট করে ফেলতে পারি, তাহলে 15 তারিখের পর থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে, 16-17 তারিখ থেকে।
এরপর একটানা ক্লাস চলবে। গার্ডিয়ানদেরকে বিশেষ করে প্রাথমিকভাবে আমি এক একটা সাবজেক্টের উপরে তাদের কাছ থেকে রিপোর্ট শুনবো, যে কার বাচ্চা কি কারণে ডিসকানেক্টেড, কে কোন বিষয়ে পিছায়। হ্যাঁ, অলরেডি আমার কাছে যে একজন ছেলে ভর্তি হয়েছে, তার বাবার অনেক প্যারেন্টিং এর অভাব, মানে অনেক, মানে তারা বুঝেই না, ছেলে বাবাকে দেখলেই ভয় পায়, ছেলে বাবার সামনে কথাই বলতে পারে না, পড়তে পারে না, এমন অবস্থা। তো আমি চেষ্টা করব তাদের সাথে এই বিষয় নিয়ে বিভিন্ন সেমিনার করার জন্য। যেমন আমাদের ছাত্রদেরকে নিয়ে, আমি ছাত্রদেরকে নিয়ে যেমন আলোচনা করি, গার্ডিয়ানদেরকে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, যে আমার কাছে দিচ্ছেন 2 মাস পরে চলে যাক, বাকি আপনি আপনার সন্তানকে এভাবে লালন পালন করবেন, এই গাইড। তো আমি একটা বইও লিখতেছি, ইনশাল্লাহ এই ফেব্রুয়ারিতে হয়তো প্রকাশ করা সম্ভব হবে না, আগামী বই মেলায় বইটা বের হবে এই প্যারেন্টিং এর উপরেই। এবং আমার কথাবার্তা আমি চেষ্টা করি আমার নিজের সাথে ঘটা অথবা আমার নিজের চোখে দেখা, আমার আশপাশে যেগুলো হয় এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলার জন্য। তো মার্চ মাস থেকে ইনশাল্লাহ আপনারা যদি কেউ চান যে ওই সেমিনারটাতে গার্ডিয়ানদেরকে নিয়ে প্রতি সপ্তাহে অথবা মাসে 2টা যে সেমিনার করব, ওইখানে কেউ অ্যাটেন্ড করবেন, তাইলে আগে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনার প্রবলেম গুলো বলবেন, আমি 10 জন মানুষ নিয়ে বসবো। আমি না, আমি তো ছোট মানুষ, এই বিষয়ে যারা অনেক বড় মানুষ বাংলাদেশে এই বিষয়ে অনেক দিন যাবত কাজ করতেছে, তারাও থাকবে এখানে। আলহামদুলিল্লাহ অনেকের সাথে আমার নানান ভাবে সম্পর্ক আছে। তো ওনারা আসবে, আসলে ওনাদেরকে নিয়ে আমি 10 জন 15 জন করে 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 এক একটা বিষয়ে সেমিনার করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর সেমিনারটা হবে হয়তো শুক্রবারে বা বৃহস্পতিবারে এই সময়। আর কিছু ভাইজান? জাজাকাল্লাহ খায়রান ওস্তাদ। আসলে আপনিও একটু ক্লান্ত, যেহেতু অনেক কষ্ট করে আপনাকে সফর করে আসছেন, তারপরে আবার এখানে অ্যাটেন্ড করেছেন। তো এই জন্য আমরা আজকে আগাচ্ছি হ্যাঁ, না। একজন ইয়া করেছে যে মহিলা রেজিস্ট্রেশন মহিলা, করতে হ্যাঁ পারবে। হ্যাঁ। হ্যাঁ, করতে পারবে। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। হ্যাঁ, মহিলারাও করতে পারবে। মিউট এবং খোলেন মহিলাদের মিউট। ট্রেনিং এর জন্য, সেশনের জন্য স্পেশালি লন্ডন থেকে 2 জন আপু আসবে। মহিলারাই মহিলাদেরকে ট্রেন দিবে, ওনারা এগুলো নিয়ে বিশাল রিসার্চ, বিশাল চর্চা পড়াশোনা। এবং ওনাদের মতো প্যারেন্ট যদি, বা ওনাদের মতো গাইড যারা করতে পারে এমন মানুষ যদি বাংলাদেশে থাকতো এবং পাবলিকদের জন্য কাজ করতো, একজন হচ্ছে মারিয়াম আপা, আরেকজন হচ্ছে অনি আপা, আমি নামটা একটু বলে দিলাম চুপ করে। তো ওনারা আসবে, হয়তো আগস্টে আসবে বা সেপ্টেম্বরে আসবে। ওনারা মহিলাদের জন্য কাজ করবে আর কি। বর্তমানে ওনারা লন্ডনে আছেন, হয়তো 2-3 মাসের জন্য আসবে। তো তখন মহিলারাও কাজ আসতে পারবে। বা আমার এইখান থেকে আমি চেষ্টা করবো রেকর্ড গুলো কোনোভাবে আপনাদের কাছে পৌঁছে। আর কারো কোনো প্রশ্ন? অনলাইনে কাম- কিছু অ্যারেঞ্জ করা পসিবল? হ্যাঁ, অনলাইনেও পসিবল হবে আরো কিছুদিন পরে। আর ওস্তাদ, ওই যে আদর্শ মাদ্রাসার লোকেশনটা জানতে চাচ্ছেন কেউ কেউ। আচ্ছা, একজনে বলছে যে বড় বাচ্চাদের কি ফেরানো সম্ভব? 100% সম্ভব, বড় বাচ্চাদেরকে আরো সহজে সম্ভব। আদর্শ মাদ্রাসার লোকেশনটা হচ্ছে মিরপুর 10-এ। মিরপুর 10, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি বলে, পানির ট্যাঙ্কির যে রাস্তাটা, এই রাস্তার মূল রাস্তার পাশে, মেন রাস্তার পাশে। আর কারো কোনো কমেন্ট থাকলে আমার ডিসপ্লেতে উঠে পরে। ভাই, আর কোনো প্রশ্ন আছে কারো? না ওস্তাদ, আজকে তাহলে ইনশাল্লাহ এখানে শেষ করা যেতে পারে। জাযাকাল্লাহ খায়রান ওস্তাদ। আর লম্বা করব না, আপনি। টিচার্সদের জন্য হলে ভালো হয়, যাতে আমরা গুড টিচিং করতে পারি। একজন একটা ইয়ে করছে, টিচারদের জন্য একটা ভিডিও কোর্স আসবে, একদম টোটাল গাইডলাইন। আমি 18 মাস শুধু টিচিং নিয়ে রিসার্চ করছি, প্যারেন্টিংটা ফ্রি হয়ে গেছে। তো টিচিংটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছেলে মেয়ে 5 বছর 10 বছর পর্যন্ত বাবা মায়ের কাছে থাকে, এরপরে তার জীবনের অধিকাংশ সময় টিচারের কাছে থাকে। তো টিচারদের অনেক বেশি আরো সচেতন হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। এই বিষয়ে আমি এই মাস থেকেই কাজ শুরু করতেছি ইনশাল্লাহ। ছেলের বয়স 17, অবশ্যই ঠিক হবে ইনশাল্লাহ, আপনার পজিটিভ গাইডলাইন পেলে ঠিক হয়ে যাবে। তো টিচারদের জন্য অনেক বড় কিছু আসবে। যারা টিচার আছেন আহ অবশ্যই চোখ কান খোলা রাখেন, ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ। মেয়ে বাচ্চাদের, আচ্ছা কি যেন চলে গেল। আহ আচ্ছা ওস্তাদ, একজন জিজ্ঞেস করছে যারা ঢাকার বাইরে থাকি তাদের জন্য কি করণীয়। না, আপাতত ঢাকার বাইরে আমি ছোট মানুষ, দেখেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ইনভেস্টমেন্ট নাই, কিছুই নাই। আমার কাছে অনেক বড় একটা নিয়ত। হ্যাঁ, আমি মানুষের যেন ভালো হয়, সেই জন্য আমি গতকালকে একটা হিসাব করছি, যে আমার এখানে প্রতি মাসে টিচারদের বেতন দিয়ে এবং বাবুর্চির বেতন দিয়ে এবং ঘর ভাড়া দিয়ে আমার প্রতি মাসে খরচ হবে 2 লাখ টাকার উপরে। হুম। আমি যদি 12 জন বাচ্চা নিই, বেতন আসবে মাত্র 1,20,000 টাকা। তো বাকি টাকা আমার আলহামদুলিল্লাহ ছোট ছোট ব্যবসা আছে। আমি তো আপাতত কিছু কিভাবে চলবো আমি সেটাও জানি না। খেদমতের জন্য আমি চেষ্টা করতেছি, যখন আমি এগুলো রিকভার করে ফেলতে পারবো,
এরপরে আমি ঢাকার বাইরের মানুষের ব্যাপারে চিন্তা করবো। চট্টগ্রামে অনেকে চায় যে আমি চট্টগ্রামে যাই, ওইখানে একটা মাদ্রাসা হোক বা আমি থাকি, মানে অনেকে চট্টগ্রাম থেকে আমাকে অনেকে চায়। তো আমি এই মুহূর্তে ঢাকার বাইরে আসলে সম্ভব হচ্ছে না। যদি আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যদি, আমার মন মানসিকতা আছে নন প্রফিটেবল, আল্লাহ তাআলা যদি কোনো সুযোগ করে দেয়, আমি শুধু খেদমত করবো, খেদমতের জন্য নিজেকে উৎসর্গ করবো। গত মাসে আমার কাছে ছোট জব ছিল, চাকরি ছিল, আমি ছেড়ে দিছি। এখন আমি কিভাবে চলতেছি আল্লাহ তাআলা ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চালাচ্ছে, ভালো চালাচ্ছে। আপনাদের খেদমতে থাকবো। হ্যাঁ, আমি যে ভাইয়া আমার সাথে এত পোস্টিং ছিলেন, ভাইয়ার নামটা আমি ভুলে গেছি। হ্যালো। জি ফজলে ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলতেছি আপনি যে আমাকে প্রোগ্রামের জন্য ইনভাইট ও আচ্ছা করছেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে কিন্তু আমার কোনো পূর্ব পরিচয় নাই, ঠিক না? জি 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 হ্যাঁ। আমি হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করেছি যে এখানে এটা কি আপনার প্রোগ্রামটা খেদমতের উদ্দেশ্যে করেন না প্রফিটের উদ্দেশ্যে? জি তো দেখলাম পরবর্তীতে জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ খেদমতের উদ্দেশ্যে। যদি খেদমতের উদ্দেশ্য হয়, আমার কোনো শ্রম গেলে, আমার সময় গেলেও আমি এখানে শান্তি, ভালো লাগা। এরপরে যদি আপনাদের মাধ্যমে কোনো খেদমত হয়, আমাকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই। প্রস্তুত। আজকে আসলে আমার খিদা লেগে গেছে, আমি অনেক কাজ করছি সারাদিন। জি জি আমি একটু খাওয়া দাওয়া করবো। জি হ্যাঁ, প্যারেন্টিং সম্পর্কিত বই বা কোর্স মার্চে কোর্স পেয়ে যাবেন। কানেক্ট থাকেন, ইতকান ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রেখেন। এখানে প্যারেন্টিং এর কোনো কিছু আসলে আমি ওইটা ওদেরকে দিয়ে দিব। ওনাদের খুব ভালো একটা ওয়েবসাইট আছে দেখলাম, ওইখান থেকে আপনারা কোর্সটা বা ভিডিওগুলো নিতে পারেন। জাজাকাল্লাহ। ওস্তাদ তাহলে আজকে মনে হয় আমরা শেষ করতে পারি ওস্তাদ ইনশাআল্লাহ। জি,